কখনো কি ভৌতিক ম্যাগনিফাইং গ্লাস সম্পর্কে শুনেছেন? 27 ডিসেম্বর নিউ ইয়ার ইভে আমরা 6 জন বন্ধু মিলে সকাল 6:30 ডাবলিন থেকে কিলকেনির উদ্দেশ্যে রওনা হই। প্রায় 1.5 ঘন্টার জার্নি শেষে আমরা পৌঁছে যাই কিলকেনি। আমার চোখ পড়ল পুরনো কাঠের তৈরি একটা দোতলা বাড়ির দিকে, যার নিচে একটা অ্যান্টিকের দোকান আছে। ঢুকতেই চোখ আটকে গেল 80 ঊর্ধ্ব এক বৃদ্ধের দিকে, যার মাথায় একটা এসকট ক্যাপ, নাকের ডগায় ভারী মেটাল ফ্রেমের চশমা। লোকটি মন্ত্রমুগ্ধের মতো খবরের কাগজে চোখ বোলাচ্ছিল। হঠাৎ চোখ পড়ল কাঁচের বাক্সে রাখা একটা ম্যাগনিফাইং গ্লাসের দিকে। বৃদ্ধ দোকানদারের কাছে বাক্সটি নিয়ে যেতেই তিনি বললেন, এটা তো ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন একটা ম্যাগনিফাইং গ্লাস, তবে এই ক্ষমতা শুধু মানুষকে কষ্ট দেওয়ার জন্য ব্যবহার করা হয়, তাই এটা সবাই ব্যবহার করতে পারে না। এটা আপনার না নেয়াই ভালো। আমি বললাম, একটু বুঝিয়ে বলবেন? তিনি বুঝিয়ে বললেন। বেরিয়ে এলো ম্যাগনিফাইং গ্লাসের পেছনের এক ভয়ঙ্কর রহস্য। শুনতে চান? চলুন শুরু করা যাক। Bhoot.com presents Achinpur Haunted by Airtel. হারিয়ে যাই ভয়ের রাজ্যে, অচিনপুরে বন্ধুর সাথে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। একটা চমৎকার ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি এই ঘটনার নাম দিয়েছেন ভৌতিক ম্যাগনিফাইং গ্লাস। চলুন কথা না বাড়িয়ে আমরা ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আচ্ছা, গত 15 বছরে তো অনেক ধরনের কাহিনী শ্রোতাদের খাতিরে শুনিয়েছেন অথবা নিজে পড়েছেন। কখনো কি ভৌতিক ম্যাগনিফাইং গ্লাস সম্পর্কে শুনেছেন? আমি নুসরাত, গত 15 বছর যাবৎ আপনার সাথে আছি। আগে ভূত এফএমের ভক্ত ছিলাম, এখন Bhoot.com-এর ভক্ত। জীবনে অনেকখানি সময় চলে গেল সেই ক্লাস 4 থেকে আপনার শোষণা। আজ আমি শিক্ষা জীবন শেষের দ্বার প্রান্তে, তবুও আপনার কণ্ঠে আজও সেই ভুতুরে মুগ্ধতা খুঁজে পাই। আজ আমি আপনাকে একটি ভৌতিক ম্যাগনিফাইং গ্লাস সম্পর্কে বলবো, যা খারাপ মানুষদের পরিচয় ফাঁস করে দেয়। কাহিনীটি আমার নয়, আমার বন্ধুর কাছ থেকে নেয়া, যা তার খালার পরিবারের সাথে ঘটেছে। আমার বন্ধু নিজের ও তার পরিবারের নাম প্রকাশে অনিচ্ছুক, তাই ছদ্মনাম ব্যবহার করতে হচ্ছে। আমার বন্ধুর নাম সিয়াম। 2016 সালের গ্রীষ্মের কোনো এক সকাল, মূল সড়ক থেকে একটি গলির খানিকটা ভেতরে একটি 3 তলা বিশিষ্ট বাড়ি অবস্থিত, যা আমার খালাদের নিজস্ব বাড়ি। নীলা আপু আমার খালাতো বোন। তাদের বাসার স্টোর রুমের পুরাতন জিনিসের ভিড়ে কি যেন খুঁজে বেড়াচ্ছেন তিনি। স্টোর রুমটা নিচতলায়, গ্যারেজের সাথেই অবস্থিত। মূলত সে একটি লাগেজ খুঁজছিল, যা সে নিয়ে যাবে সেমিস্টার ব্রেকে ট্যুরে। প্ল্যান ছিল যদি ভালো একটি মাঝারি সাইজের লাগেজ স্টোর রুমে পাওয়া যায় তাহলে তো ভালোই, নয়তো ট্যুরে যেতে হলে নতুন একটা কিনতে হবে। যাই হোক, পুরো স্টোর রুম তন্ন তন্ন করে খুঁজেও মাঝারি তো দূরের কথা, একটি লাগেজও পাওয়া গেল না। অথচ তার বাবা অর্থাৎ আমার খালু বিদেশ থেকে আসার সময় কম করে হলেও 3-4টি লাগেজ নিয়ে এসেছিল। আমার খালু 7.5 বছর আয়ারল্যান্ডে ছিল চাকরির সূত্রে। চাকরি ভালোই ছিল, তাই খালু চেয়েছিল পরিবার সহ সে দেশে সেটেল করতে, আমার খালা ও খালাতো ভাই বোনদের নিয়ে। কিন্তু খালু ছিল তার পরিবারের বড় সন্তান, তাই বাবা মার প্রতি দায়িত্বের খাতিরে তাকে দেশে চলে আসতে হলো। খালু দেশে এসেছে 2008 সালে, তাই ওনার আনা লাগেজগুলো নতুন না হলেও মোটামুটি ভালোই থাকার কথা ছিল। আপু প্রায় বিরক্ত হয়ে বলে উঠল, সবাইকে সব দিতে হবে, কি বাকি রেখেছ আর আব্বা?
আত্মীয়দের সবকিছু দিতে দিতে কি শেষ পর্যন্ত লাগেজগুলোও দিয়ে দিয়েছে কিনা, এটাই ছিল প্রশ্ন। কথাটা বলা মাত্রই স্টোর রুমে থাকা চৌকিটার নিচের দিকে চোখ গেল নীলা আপুর। ঠিক যেমনটি চেয়েছিল, মাঝারি আকারের হালকা অলিভ রঙের একটি সুটকেস। মুহূর্তেই তার মুখটি খুশিতে ভরে গেল। তৎক্ষণাৎ সে টেনে লাগেজটি বের করল। লাগেজটির কোনো প্রকার লক ছিল না, তাই আপু চেন খুলে ভেতরে দেখতে লাগলো কি কি আছে। প্রথমে চোখ পড়ল কিছু পুরনো ছবির অ্যালবামের ওপর, 2-3টে বেশ দামি বিদেশি পানির বোতল, কিছু ম্যাগাজিন, কিছু শার্ট, 2-3টা ক্যামেরা। খালু বেশ শৌখিন মানুষ ছিলেন, উনি অনেক অ্যান্টিক জিনিস কালেক্ট করতেন। এসব জিনিস বের করে একপাশে রাখতে রাখতে আপুর সামনে একটি বাক্স এসে পড়ল। কাঠের ছোট একটি বাক্স, খানিকটা কারুকার্য করা। আপু জিনিসটা দেখে খুব কৌতূহলী হয়ে উঠল, তাই সে ঠিক করল খুলে দেখবে এটাতে কি আছে। বাক্সটি প্রথমে খোলা যাচ্ছিল না, অনেক কষ্ট করার পর সেটা খুলে গেল। বাক্সটি খোলার সাথে সাথেই ভেতরের সকল জিনিস ছিটকে পড়ে গেল। ছিটকে পড়া জিনিসগুলোর মধ্যে অনেক কিছু থাকলেও যে জিনিসটি তার নজর কাড়ল তা হলো হাতলে কারুকার্য করা একটি পিতলের ম্যাগনিফাইং গ্লাস। অনেকটা মধ্যযুগীয় ডিজাইনের কারুকার্য করা, পুরাতন হলেও মরচে পড়েনি তার সৌন্দর্যে। ইতোমধ্যে আপুর বাবা অর্থাৎ আমার খালু আপুর চেঁচামেচি শুনে দোতলা থেকে হাজির হয়েছেন। স্টোর রুমের দরজায় দাঁড়ানো মাত্রই আপুর হাতের দিকে নজর পড়ে খালুর। সাথে সাথেই খালু চিৎকার করে বলে উঠল, এখনই এখনই ওটা ফেলে দাও, ওটা ব্যবহার করা যাবে না, ওটা দিয়ে কোনো কিছু দেখবে না। আপু হঠাৎ চিৎকারের শব্দ শুনে আঁতকে উঠল, বলল, কি হয়েছে বাবা, এমন করছো কেন? আমি তো কিছু করিনি, আমি এসেছিলাম একটা লাগেজ খুঁজতে, তখন এই লাগেজ থেকে এটা পেলাম। তুমি বলবে তো কি হয়েছে? মা, তুমি আমার কথা শোনো, ওটা রেখে দাও, আমার কাছে আসো, দাও ওটা আমাকে দাও। আর এই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কোনো কিছু দেখবে না, এটা শয়তানের সাথে যোগাযোগের মাধ্যম। কেন যে এটা এখনো আমার কাছে রয়ে গেল আমি বুঝলাম না, এটাকে পুড়িয়ে ফেলে দিতে হবে। ঠিক আছে বাবা, দেবে, কিন্তু এটা রহস্য কি? শয়তানের সাথে যোগাযোগের মাধ্যম মানে? আপু ম্যাগনিফাইং গ্লাসটা খালুর হাতে দিতে দিতে প্রশ্নটা করল। খালু বললেন, তুমি তো দেখেছই মা যে আমার পুরাতন আর অ্যান্টিক জিনিস সংগ্রহ করার একটা আগ্রহ আছে। ঘোরাফেরা করি, পুরনো জিনিস সংগ্রহ করি। আয়ারল্যান্ডে থাকাকালীন আমি কাজের ফাঁকে অনেক জায়গায় গিয়েছি, পাহাড়ে কত পথ পাড়ি দিয়েছি, ঘুরেছি পাথুরে কত পুরনো কেল্লার বাঁকে, কত ঐতিহাসিক স্থানে গিয়ে অভিজ্ঞতা নিয়েছি। তা ওই ছবির অ্যালবামগুলোই তার প্রমাণ। অনেক জায়গায় গিয়েছি, অনেক কিছু সংগ্রহ করেছি। এর মধ্যে আমার কাজের প্রায় 7 বছর শেষ, বাকি আছে অল্প কিছুদিন। চিন্তা করলাম বড়দিনের ছুটিতে কলিগদের সাথে ঘুরতে যাই। যেই ভাবা সেই কাজ। দ্বাদশ শতাব্দীতে নির্মিত কিলকেনি ক্যাসল প্রায় 600 বছর ধরে অরমন্ডের বাটলার, আর্ল, মার্কুইস এবং ডিউকদের প্রধান আসন ছিল। শক্তিশালী বাটলার পরিবারের অধীনে কিলকেনি একটি সমৃদ্ধ এবং প্রাণবন্ত শহরে পরিণত হয়েছিল। আমাদের 5-6 জন কলিগের একটা গ্রুপ ছিল। আমার কলিগরা আমরা সবাই কম বেশি বন্ধু ছিলাম। আমরা ঠিক করলাম যে এবার ওই ঐতিহ্যবাহী কিলকেনি দুর্গ দেখতে যাব। 27 ডিসেম্বর নিউ ইয়ার ইভে আমরা 6 জন বন্ধু মিলে সকাল 6:30টায় ডাবলিন থেকে কিলকেনির উদ্দেশ্যে রওনা হই। প্রায় 1.5 ঘন্টার জার্নির শেষে আমরা পৌঁছে যাই কিলকেনি। সেখান থেকে বাস যোগে চলে যাই কিলকেনি ক্যাসেলে। আমরা সকাল 8:30টায় সেখানে উপস্থিত হই। ক্যাসেলের ওপেনিং টাইম ছিল 9টায়। আমরা আশেপাশের দোকান থেকে নাস্তা সেরে নেই, তারপর কিছু ছবি তুলি। এরপর সময় মতো আমরা ঢুকে যাই ক্যাসেলে। সারাদিন ঘোরার শেষে আমরা কাছের কিছু অ্যান্টিক সুভেনির স্টোর ভিজিট করি। প্রায় সব দোকানই পরিপাটি ও নতুন। তবে আমার চোখ পড়ল পুরনো কাঠের তৈরি দোতলা একটি ছোট বাড়ির দিকে, যার নিচে একটি অ্যান্টিকের দোকান আছে। ঢুকতেই চোখে আটকালো 80 ঊর্ধ্ব এক বৃদ্ধ, যার মাথায় এসকট ক্যাপ ও নাকের ডগায় ভারী মেটাল ফ্রেমের চশমা শোভা পাচ্ছিল। লোকটি মন্ত্রমুগ্ধের মতো খবরের কাগজে চোখ বুলাচ্ছিল। আমাদের উপস্থিতি তাকে কোনো কিছুই জানান দিল না। অতঃপর আমি তাকে স্বাগত জানালাম। বৃদ্ধ লোকটির সাথে সাথেই উঠে দাঁড়ালো আর আমাকে বলল, কিছু মনে করবেন না, স্নায়ু শক্তি আগের থেকে অনেক বেশি লোপ পেয়েছে বলেই আপনারা এসেছেন, টের পায়নি। কি পছন্দ হয় দেখুন ঘুরে ফিরে।
আমিও তাকে আশ্বাস দিয়ে দোকানের ভেতরে ঘুরতে লাগলাম। হঠাৎ চোখ পড়ল কাঁচের বাক্সে রাখা এই ম্যাগনিফাইং গ্লাসটির দিকে। বৃদ্ধ দোকানদারের কাছে বাক্সটি নিয়ে যেতে সে বলে উঠল, এটা তো ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন একটা ম্যাগনিফাইং গ্লাস। তবে এই ক্ষমতা শুধু মানুষকে কষ্ট দেওয়ার জন্য ব্যবহার করা হয়, তাই এটা সবাই ব্যবহার করতে পারে না। এটা আপনার না নেয়াই ভালো। আমি বললাম, একটু বুঝিয়ে বলবেন? দোকানদার বলল, আজ থেকে প্রায় 65 বছর আগের কথা। আমার দাদা তখন এই দোকানটি চালাতেন। তিনি সকাল সকাল সবেমাত্র দোকানটি খুলেছেন, অমনি একজন 55 থেকে 60 বছর বয়সের মহিলা এসে দোকানে ঢুকল। মহিলার পুরো শরীর কালো গাউনে ঢাকা, মাথায় চোখা একটা লম্বাটে কালো উইচ হ্যাট, নখগুলো বেশ বড় ও চোখা। গায়ের রং অত্যন্ত সাদা কিন্তু ভীষণ ফ্যাকাশে, যেন মর্গ থেকে লাশ উঠে এসেছে। কোটরে চোখ থাকলেও তা কেমন যেন অন্ধকারাচ্ছন্ন, যেন কেমন অশুভ ইঙ্গিত দিচ্ছে সেটা। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, 2 হাতে অনেকগুলো ব্রেসলেট, আর গলায় ঝুলছিল সূর্যাকৃতির বড় লকেট। মোট কথা, প্রথম দেখাতে যে কেউ ভয়ে অজ্ঞান হয়ে যেতে পারে। আয়ারল্যান্ডে সেই প্রাচীন আমল থেকেই ডাকিনী বা জাদু চর্চার প্রচলন আছে, তাই তারা অনেকে এই ধরনের সাজ পোশাক পরিধান করত, আবার অনেকে ফ্যাশন করেও পরত। তাই দাদা ভয় পেলেও নিজেকে সামলে নিল, বলল, বলুন কি সাহায্য করতে পারি? মহিলা কিছু না বলে মিনিট খানিক দোকানের ভেতরে ঘুরে বেড়ালো, তারপর আস্তে করে এই কাঁচের বাক্স সহ ম্যাগনিফাইং গ্লাসটি বের করল। বলল, এটা বিক্রি করতে চাচ্ছি, দাম কত দেবেন? কোনো কুশলাদি বিনিময় করল না, শুধু ভয়ঙ্কর একটি গম্ভীর মুখ নিয়ে সেই প্রশ্নটি করল। দাদা বললেন, আসলে ম্যাডাম, আমরা তো কোনো কাগজ ছাড়া কোনো অ্যান্টিক জিনিস কিনি না। আপনি যদি এটার সম্পর্কে তথ্য সম্বলিত কোনো কাগজ দিতে পারেন তবেই আমরা এটা নেব। মূলত এটা অথেন্টিসিটি চেকের জন্যই ব্যবহার করা হবে, যেন কেউ নকল জিনিস না নিতে পারে। মহিলা বলল, উইচরা কখনো মিথ্যা বলে না, জানেন নিশ্চয়ই। আর জানেন তাদের অভিশাপ কতটা ভয়ানক? আপনি যদি নিতে না চান আমি অনেক কষ্ট পাব। আমাকে কষ্ট দেবেন? দেবেন আপনি? দাদা মূলত এই অভিশাপের ব্যাপারটাকে বেশ ভয় পেত, তাই তিনি না করতে পারলেন না। বললেন, আচ্ছা ম্যাডাম, কোনো সমস্যা নেই, আমি এটা নেব। তবে এটার পেছনের গল্প, অর্থাৎ এটার উৎপত্তি সম্পর্কে জানতে চাচ্ছি, বলতে পারবেন কি? নিশ্চয়ই স্যার। এটা আমার নানি যে জাদুচর্চা করত তার ছিল। সে জাদুচর্চা করত কিন্তু কারো ক্ষতি করত না, বেশিরভাগ সময় একাই সময় কাটিয়ে দিত। কিন্তু গ্রামে একবার এক অজানা রোগ ছড়িয়ে পড়ল, আর সবাই আমার নানিকে দোষারোপ করতে লাগলো। তারা কেউ একটিবার এসে জিজ্ঞাসা করল না আমার নানি দোষী ছিল কিনা। আমার নানি গ্রামের শেষ মাথায় একা থাকতেন একটি বাড়িতে। তিনি জানতেন তাকে সবাই দোষী ভাবছে, তাই তিনি সবাইকে মানানোর চেষ্টা করতে লাগলেন। যখন দেখলেন কেউ তার কথা মানছে না, তখন তিনি নিজেকে পুরোপুরি গুটিয়ে নিলেন। ডায়েরিতে সব লিখতে লাগলেন এবং চোখে কম দেখতে পাওয়ায় তিনি এই ম্যাগনিফাইং গ্লাসটি ব্যবহার করতে লাগলেন। আমি আমার মা সহ ডাবলিনে থাকতাম, তাই আমরা এসব জানতাম না, আর নানি আমাদের কখনো জানানোনি। এর কয়দিন পর এক রাতে যখন নানি এসে ডায়েরি লিখছিল, তখন গ্রামবাসীরা তার বাসা ঘিরে ধরল এবং তার কাঠের ঘরটি চারপাশ থেকে আঘাত করতে লাগলো। আতঙ্কিত অবস্থায় আমার নানি বসা থেকে উঠে দাঁড়ালো এবং দাঁড়ানো মাত্রই ঘরের এক অংশ ভেঙে পড়ল এবং গ্রামবাসীরা তাকে টেনে ঘর থেকে বের করতে লাগলো। তখনও তার হাতে এই ম্যাগনিফাইং গ্লাসটি ছিল। একজন সেই গ্লাসটি টেনে নিয়ে গেল এবং বলল, কে এটা দিয়ে জাদু করে আমাদের মেরে ফেলেছিস, তাই না? এক এক করে মরছি আমরা, দেখ কিভাবে আগে তোর ম্যাগনিফাইং গ্লাসটি শেষ করি, তারপর তোকে। আমার নানির অনেক প্রিয় একটি জিনিস ছিল এটি, কারণ এটি আমার নানার কাছ থেকে পাওয়া একটা উপহার। নানি অনেক অনুরোধ করলো তারা যেন এই কাজটা না করে। লাভ হলো না, তারা এটা নষ্ট করা শুরু করলো। তখন নানি বললেন, অভিশাপ দিচ্ছি তাদের যারা আমাকে বিনা কারণে ক্ষতি করতে চায়। তোরা সবাই এক একে মরবি, সবাই মরবি, কিন্তু কেউ এই ম্যাগনিফাইং গ্লাসের ক্ষতি করতে পারবি না। যারাই করতে চাইবি তারাই মরবি। তোরা কেউ এটা ব্যবহারও করতে পারবি না। এটা শুধু তারাই ব্যবহার করতে পারবে যারা অন্য দুনিয়ার সাথে যোগাযোগ করার মতো অলৌকিক ক্ষমতা রাখে, তবে শুধু আরেকজনের ক্ষতি করতেই। এরপরেই আমার নানিকে তারা হাত পা বেঁধে আগুনে পুড়িয়ে মারে। আমরা যখন মাসখানেক পর গ্রামে যাই, তখন দেখি
সব শেষ। ঘরটি পড়ে আছে ভাঙা অবস্থায়, অনাদরে, নানি নেই। কেউ বলতে চাইল না তার কথা, তবে পাশের গ্রামের এক লোক এই হৃদয় বিদারক খবরটি আমাদের জানালো। মনটা একরাশ ঘৃণায় ভরে গেল। তবে গ্রামের মানুষের অবস্থা শুনে বেশ শান্তি লাগলো। 2-3 জন পাদ্রী যারা অনেক ভালো মানুষ ছিল, তারা এই ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করে এই ইচ্ছা পূরণের জন্য, যেন তাদের ওপর আসা বিপদ অন্যদের ওপর পতিত হয়। তাদের ইচ্ছা পূরণ হয় ঠিকই, কিন্তু তাদের শেষটা কিভাবে হয়েছিল জানো? তাদের ইচ্ছা পূরণের পর সবাই তারা অন্ধ হয়ে গিয়েছিল এবং 3 দিনের মাথায় চোখ থেকে রক্ত বন্যা হয়ে তাদের সকলের মৃত্যু হয়। আর সেই 2 জন যারা এটা শেষ করতে চেয়েছিল, তাদের পরিণাম হয় আরও ভয়াবহ। সপরিবারে তারা শেষ হয়ে যায় খুব ভয়ানকভাবে। তাই তো লোকে বলে, ডাকিনীদের অভিশাপ নিতে নেই। এটা আমার নানির স্মৃতি, এটা আমি রাখতাম। তবে আমার এক দুরারোগ্য ব্যাধি হয়েছে, বেশি দিন বাঁচব না। আমি চাই আমার নানির স্মৃতি বেঁচে থাকুক, অন্যায়ের বিরুদ্ধে উজ্জ্বল প্রমাণ হিসেবে। রাখবেন? রাখবেন এটা আপনি? আমার দাদা কোনো কথা বাড়ালো না, জুৎসই দাম দিল এবং মহিলা তা নিল না। বলল, স্মৃতির কোনো দাম হয় না। এরপর থেকে এটা এখানেই আছে। অনেকে নিতে চেয়েছে, আমরা তাদের কাহিনী শুনিয়েছি, এরপর তারা আফসোস করেছে বটে, কিন্তু কেউ এটা নেয়নি। আপনিও নেবেন না নিশ্চয়ই। কিন্তু অ্যান্টিক জিনিসের শৌখিনতার কাছে বাস্তবতাকে তুচ্ছ মনে হলো, তাই আমি এটা নিয়ে আসলাম। বাড়ি ফেরার সময় এক বন্ধু দেখতে চাওয়ায় তাকে এটা দেখালাম আর পুরো কাহিনী শোনালাম। হেসে উড়িয়ে দিল, আমিও হাসলাম। কিন্তু কে জানতো তার মনে খারাপ কিছু লুকিয়েছিল। তার কিছুদিন পরেই আমরা খবর পাই ওর দৃষ্টিশক্তি চলে গেছে। আমরা যখন যাই তাকে দেখতে, তখন সে আমাদের কাছে কান্না করে বলতে লাগলো, আমাকে মাফ করে দিস তোরা। আমি আসলে ওই ম্যাগনিফাইং গ্লাসটা পরীক্ষা করার জন্য একটা জঘন্য ইচ্ছা পোষণ করেছিলাম। আমার ইচ্ছা পূরণ হয়েছে ঠিকই, কিন্তু আজ আমি অন্ধ। যার জন্য এই খারাপটা চেয়েছি, সে মারা গেছে। আমাকে চার্চে নিয়ে যা, আমি আমার কাজের জন্য অনুতপ্ত। আমরা তাকে নিয়ে গেলাম চার্চে। তার 2 দিন পর আমার বস আমার বন্ধুর স্ত্রীর কাছ থেকে খবর পায় যে সে মারা গেছে, ঠিক আগের ওই পাদ্রীদের মতোই। আমি ম্যাগনিফাইং গ্লাসটি আমার কাছে রেখে দিলাম, কারণ আমি জানি আমি কারো খারাপ চাইব না। আমার বিশ্বাস আছে, দেশে এসে তোমার আম্মুকে এটা দেখাই এবং বলি এটার সম্পর্কে। ও অনেক ভয় পেয়ে যায়, বলে অন্য কাউকে দিয়ে দিতে, কিন্তু আমি মানা করি। এরপর ওর এক বান্ধবী বাসায় আসলে ওর চোখ পড়ে এটার ওপরে। তখন তোমার আম্মু ওকে সব কিছু বলে, হেসে উড়িয়ে দেয়, এরপর চলে যায়। ওই দিন রাতেই আমাদের বাসায় চোর আসে আর তোমার আম্মুর 60 ভরির মতো স্বর্ণ চুরি হয়ে যায়। আমরা অনেক আহাজারি করি, কিন্তু লাভ কি? পরের দিন তোমার আম্মুর ওই বান্ধবীর কল আসে, কান্নারত কণ্ঠে জানায় সে চোখে দেখতে পাচ্ছে না এবং ডাক্তারও বলে দিয়েছে এর কোনো চিকিৎসা নেই। আসলে কার মনে কি থাকে বোঝা বড় মুশকিল। মানুষের মন যে কত কলুষিত, তাই ম্যাগনিফাইং গ্লাস না থাকলে বোঝাই যেত না। উনি স্বীকার করেছেন যে ম্যাগনিফাইং গ্লাসটি দিয়ে উনি ইচ্ছা পোষণ করেছিলেন যেন তোমার আম্মুর সব গহনা নষ্ট হয়ে যায়। ঠিক হয়েছিল তাই, কিন্তু কিসের বিনিময়ে? তিনি এখন আর দেখতে পাচ্ছেন না, চোখ দিয়ে রক্ত পড়ছে। অতঃপর 2 দিন পর তার মর্মান্তিক মৃত্যু হয়। আমরা অনেক হুজুরকে এটা দেখাই, কেউ কোনো কিছু বলতে পারে না। শুধু একজন আলেম বলেন, জাদুবিদ্যা সাধনাকালে ওই ডাকিনী বা ডাইনি মহিলা যেসব শয়তান জিন পালত, তারা সবাই এটার সাথে বেঁধে গেছে। মনে হয় 3-4 জন আছে এখানে। তাই যারাই তাদের মনে খারাপ ইচ্ছা পোষণ করত, তাদের সকল খারাপ ইচ্ছাই এই জিনগুলো পূরণ করে দিত, কিন্তু বিনিময়ে তাদের জীবন কেড়ে নিত। এটা থেকে এই জিনগুলোকে সরানো যাবে না। সরানো হলে মানুষকে কুরবানি দিতে হবে, যা উচিত হবে না। আপনারা বরং এটা মাটির অনেক গভীরে পুঁতে রাখুন, তাহলেই হবে। কিন্তু আমি বেমালুম ভুলে গিয়েছিলাম এটার কথা। আজ তুই বের করলি, আজই আমি এটা মাটির নিচে পুঁতে ফেলবো। নীলাপু বেশ কিছুক্ষণ ম্যাগনিফাইং গ্লাসটি দেখল, খালুর হাত থেকে নিয়ে তারপর একরাশ আতঙ্ক ভরা কণ্ঠে বলল, আসলে এটা থাকলে ভালোই হয়। আমাদের আশেপাশে কারা আমাদের বা অন্যদের ক্ষতি করতে চায় আমরা জেনে ফেলতে পারি। খালু বলল, এভাবে যদি সবার ক্ষেত্রেই জানার উপায় থাকতো, তাহলে দুনিয়াটায় চলা বড় কঠিন হয়ে যেত। সম্পর্ক রক্ষার খাতিরে কিছু জিনিস না জানাই ভালো। এই বলে আমার বন্ধু সিয়াম তার খালার পরিবারে ঘটা ঘটনা শেষ করল।
জানি ঘটনাটা বড়, তবে ভালো লাগলে শেয়ার করবেন, অনুরোধ রইল। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ঘটনাটি সিলেক্ট হলে জানাবেন। নুসরাত, ঢাকা ক্যান্টনমেন্ট। এরপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন, যেটা আমরা শেয়ার করছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আগামীতেও আপনার ঘটনা পাবো। যারা এতক্ষণ পর্যন্ত শুনলেন ঘটনাটি, যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন বন্ধুর সাথে, পরিচিত যারা আছে তাদের সবার সাথে। আপনারা নিশ্চয়ই জানেন আগামী 14ই ফেব্রুয়ারি ভূত.com-এর বার্থডে, এবং আমরা সেই উপলক্ষে চাই 2 মিলিয়নের একটা বিরাট পরিবার হতে। যদি আপনারা পাশে থাকেন, অবশ্যই আমাদের সেই ইচ্ছা বা আমাদের সেই স্বপ্ন পূরণ হবে। এবং যারা ঘটনা পাঠাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আরও ঘটনা পাঠাতে চান, আপনারা নিশ্চয়ই আমাদের ইমেল অ্যাড্রেসটি জানেন। তারপর আমি আরও একবার শেয়ার করছি, russell.booth.com@bhooth.com। স্পেলিংটি বলে দিচ্ছি, russell.bhoot.com@gmail.com। আপনারা ঘটনা পাঠাবেন, আপনাদের ঘটনার অপেক্ষায় থাকলাম। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Bhoot.com presents Achinpur, haunted by Airtel. হারিয়ে যাই ভয়ের রাজ্যে, অচিনপুরে বন্ধুর সাথে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। আদিল নামের একজন ভদ্রলোক, তিনি আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন এবং এই ঘটনাটি সংগ্রহ করেছেন সাবিত আলম। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বলছি আদিল ভাইয়ের ভাষায়। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? আমার নাম আদিল ইফতেখার। আমার বাসা বাংলাদেশের চট্টগ্রামে। শুরুতেই আপনাকে বলে রাখি, আমি গত বেশ কয়েক বছর ধরে আপনার চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা। আপনার ন্যারেশন এবং ঘটনার ধরন আমাকে সবসময় মুগ্ধ করে। আজ আমি আপনাকে আমার নিজের শহরের অর্থাৎ চট্টগ্রামের একটি বিশেষ এলাকার যে ঘটনার কথা বলতে যাচ্ছি, তার নাম আমি এখানে প্রকাশ করতে চাই না। তবে ভৌগোলিক অবস্থান বোঝানোর জন্য এতটুকু বলে রাখি যে জায়গাটা সমুদ্র থেকে কিছুটা ভেতরের দিকে অবস্থিত একটা পুরনো মহল্লা। এলাকাটা বেশ পুরনো, জরাজীর্ণ সব ইমারত, সরু সরু গলি, আর মাথার উপর দিয়ে বিপজ্জনকভাবে ঝুলে থাকা বিদ্যুতের তারের জঞ্জাল। সব মিলিয়ে জায়গাটার পরিবেশ সবসময় কেমন যেন থমথমে হয়ে থাকে। সেই সরু গলির ঠিক মোড়ে একটা ভাঙাচোরা জরাজীর্ণ পুরনো বাড়ি। আমার আজকের এই পুরো ঘটনা মূলত এই অভিশপ্ত বাড়িটিকে কেন্দ্র করেই। আজ এত বছর পরেও সেই রাতের কথা মনে পড়লে আমার শরীর শিউরে ওঠে। মনে হয় যেন গতকালের ঘটনা। ছোটবেলা থেকেই আমি একটু সাহসী প্রকৃতির ছিলাম। ভূতের গল্প শোনা, হরর মুভি দেখা কিংবা বন্ধুদের ভয় দেখানো, এসব ছিল আমার প্রিয় কাজ। আমার আম্মু প্রায়ই আমাকে বকাঝকা করতেন। তিনি সব সময় বলতেন, বাবা, এসব খারাপ জিনিসের নাম মুখে নিতে নেই। এদের নাম নিলে এরা নাকি মানুষের ধারে কাছে চলে আসে। কিন্তু আমি তখন ছোট ছিলাম, রক্ত গরম। আম্মুর সব কুসংস্কারচ্ছন্ন কথা শুনে আমি হাসতাম। আমি আম্মুকে বলতাম, আম্মু, এসব জিন ভূত বলতে কিচ্ছু নেই। এগুলো সব আমাদের এশিয়ান মানুষদের মনের ভুল ধারণা বা কুসংস্কার ছাড়া আর কিছু না। আমার কথা শুনে আম্মু চুপ করে যেতেন, কিন্তু তার চোখ মুখে দুশ্চিন্তার ছাপ থাকত স্পষ্ট। তিনি সুযোগ পেলেই আমাকে বারবার বোঝাতেন, সাবধানে থাকার পরামর্শ দিতেন। আমাদের মহল্লার ওই বাড়িটা খুব কুখ্যাত ছিল। এলাকার সবাই ওটাকে জিনের বাড়ি বা অভিশপ্ত বাড়ি বলে ডাকত। শোনা যেত ওখানে নাকি এক জিনের পরিবার বাস করে। আবার কিছু মুরব্বী বলতেন ওখানে নাকি কোনো এক শক্তিশালী বদ জিনকে বন্দি করে রাখা হয়েছে, যে কিনা ওই বাড়ির ত্রিসীমানায় কেউ ঢোকার চেষ্টা করলেই তার ক্ষতি করে। আমি তো ছোটবেলা থেকেই একরোখা স্বভাবের ছিলাম,
তার উপর আমার বন্ধু ফাহিম ছিল আমার চেয়েও 2 কাঠি সরেস। ও ছিল দুঃসাহসিক অভিযানের ওস্তাদ। এক সন্ধ্যার কথা, ফাহিম আমার কাছে এলো। আমি লক্ষ্য করলাম ওর চোখের ভেতর কেমন একটা অদ্ভুত অস্বাভাবিক চমকানি। ও আমার দিকে তাকিয়ে বলল, আদিল, আমার একটা কথা শোন। আমি ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললাম, হ্যাঁ বল, কি মতলব তোর? ফাহিম গলা নামিয়ে ফিসফিস করে বলল, দোস্ত, চল না আজ রাত ওই জিনের বাড়িতে যাই। আমরা তো আর ভেতরে ঢুকবো না, শুধু বাইরে থেকে উঁকি দিয়ে দেখবো যে ভেতরে কি হচ্ছে। মানুষ কেন এত ভয় পায় সেটা একটু যাচাই করা দরকার। আর সাথে মোবাইল তো আছেই, কয়েকটা ভিডিও বানিয়ে নেব, পরে ইউটিউবে আপলোড করে দেব। কে জানে, হয়তো আমাদের ভিডিও ভাইরালও হয়ে যেতে পারে। ফাহিমের প্রস্তাব শুনে আমি একটু ইতস্তত করছিলাম। মনের ভেতর একটা খটকা লাগছিল, কিন্তু পরক্ষণেই আমার ভেতরের সেই পুরনো কৌতূহল আর অ্যাডভেঞ্চারের নেশা মাথা চাড়া দিয়ে উঠল। আমি ভাবলাম, আসলেই তো, কি আছে দেখা দরকার। আমি রাজি হয়ে গেলাম। বললাম, ঠিক আছে চল, কিন্তু আম্মুকে কি বলবো? এত রাতে বাইরে যাওয়ার অনুমতি তো দেবে না। আরে ধুর, আম্মুকে একটা বাহানা দিবি, বলবি যে সামনে পরীক্ষা, তাই বন্ধুদের বাসায় গ্রুপ স্টাডি করতে যাচ্ছিস, ব্যাস কাজ হয়ে যাবে। যেমন কথা তেমন কাজ। রাত হওয়ার পর আমি আম্মুকে সেই মিথ্যে বাহানাটা দিলাম। আম্মু সরল মনে বিশ্বাস করলেন। নভেম্বরের হাড় কাঁপানো শীতের রাত। আমি জ্যাকেট চাপিয়ে সেই অভিশপ্ত বাড়ির দিকে পা বাড়ালাম। রাস্তায় ফাহিমের সঙ্গে দেখা হলো। ওই রাতে বাতাসের ধরনটা ছিল খুব অদ্ভুত। বাতাসে কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ আর হাড় কাঁপানো ঠান্ডা ছিল। রাস্তাঘাটও অন্য দিনের চেয়ে অনেক বেশি নির্জন আর থমথমে। তখন ঘড়িতে সময় সম্ভবত 12:30 বা 1টা হবে। ফাহিম একা ছিল না, ওর সাথে করে আমাদের আরেক বন্ধু ফরাজকে নিয়ে এসেছে। ফরাজ আমাদের মধ্যে বয়সে সবচেয়ে ছোট আর স্বভাবে সবচেয়ে বেশি ভীতু। আমরা 3 জন একটা মোটরসাইকেলে চড়ে বসলাম। ফাহিম বাইক ড্রাইভ করছিল, আমি মাঝখানে, আর ফরাজ সবার পেছনে বসে ভয়ে জুবুথুবু হয়েছিল। বাইক চলছে আর রাস্তার স্ট্রিট ল্যাম্পগুলো আমাদের সাথে অদ্ভুত আচরণ করছে। বাতিগুলো কখনো জ্বলছে, আবার কখনো দপ করে নিভে যাচ্ছে। মনে হচ্ছিল ওই লাইটগুলো যেন আমাদের ইশারা দিচ্ছে, আমাদের সতর্ক করছে, অথবা আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। যেন ওরা বলছে, ফিরে যাও, সামনে বিপদ। আমরা যখন ওই পুরনো মহল্লায় পৌঁছালাম যেখানে ওই বাড়িটা অবস্থিত, তখন হঠাৎ করেই চারপাশের পরিবেশ একদম নিস্তব্ধ হয়ে গেল। এতক্ষণ দূরে কোথাও কুকুরের ডাক বা ঝিঁঝি পোকার শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু বাড়ির রাস্তায় ঢোকার সাথে সাথে সব শব্দ কোনো এক অদৃশ্য শক্তি শুষে নিল। রাস্তার উপর 2-3টে নেড়ি কুকুর কুণ্ডলি পাকিয়ে শুয়েছিল। আমাদের বাইকের শব্দে ওরাও কোনো প্রতিক্রিয়া দেখালো না। সবকিছু মিলিয়ে বুকের ভেতর কেমন যেন এক অচেনা চাপ অনুভব করতে লাগলাম। ফাহিম বাইকের গতি কমিয়ে দিল, তারপর হাতের ইশারায় সামনের দিকে দেখিয়ে বলল, ওই দেখ, ওটাই সেই জায়গা, ওটাই সেই জিনের বাড়ি। সত্যি বলতে বাড়িটা দেখেই গায়ের লোম দাঁড়িয়ে গেল। 3 তলা বিশাল এক পুরনো আমলের জমিদার বাড়ি। কালের বিবর্তনে এখন সেটা ধ্বংসস্তূপের মতো দেখাচ্ছে। পুরো ভবনটা ঘুটঘুটে অন্ধকারে ডুবে আছে, যেন অন্ধকারের চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে কোনো এক দানব। ওপরতলার ব্যালকনিগুলো ভেঙে ঝুলছে। প্রধান ফটকটা বিশাল লোহার তৈরি, কিন্তু এখন সেটা একপাশে কাঁচ হয়ে ঝুলে আছে। গেটের ওপর মোটা লোহারের শিকল, আর তাতে বিশাল এক মোর্চে ধরা তালা ঝুলছে। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল বাড়িটার নিস্তব্ধতা। পুরো বিল্ডিংয়ের কোথাও একটা মোমবাতির আলোও নেই, অথচ আমাদের মনে হচ্ছিল ওপরের তলায় কোনো ভাঙা জানালা দিয়ে কেউ বা কারা এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। আমাদের প্রতিটি নড়াচড়া তারা পর্যবেক্ষণ করছে। ফরাজ, যে কিনা আমাদের সবচেয়ে ভীতু ছেলেটি, সে কাঁপা কাঁপা গলায় ফাহিমকে বলল, ভাই, অনেক হয়েছে, আমরা তো বাড়ি দেখে ফেলেছি, এবার চলো ফিরে যাই। আমার একদম ভালো লাগছে না জায়গাটা। আমি পরিবেশটা হালকা করার জন্য একটু মজা করে বললাম, আরে গাধা, এখন তো মাত্র ট্রেলার দেখলি, আসল সিনেমা এখনো বাকি, এখনই ভয় পেলে চলবে? ফাহিম
বাইকটা রাস্তার একপাশে থামিয়ে ইঞ্জিন বন্ধ করে দিল। আমাদের প্ল্যান ছিল আমরা শুধু গেট পর্যন্ত যাব, সেখানে মিনিট 2 দাঁড়াবো, ভিডিও করব, তারপর চলে আসব। আমরা বাইক থেকে নেমে খুব সাবধানে ধীর পায়ে বাড়ির গেটের দিকে এগোতে লাগলাম। অদ্ভুত ব্যাপার হলো, এতক্ষণ রাস্তায় বেশ বাতাস ছিল, গাছের পাতাগুলো নড়ছিল, কিন্তু বাড়ির গেটের সামনে আসতেই বাতাস একদম বন্ধ হয়ে গেল। মনে হলো সময় যেন এখানে থমকে গেছে। নভেম্বরের এই শীতেও আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। আমি সাহস সঞ্চয় করে গেটটার দিকে হাত বাড়ালাম। যেই না আমি লোহার গেটে হাত দিয়েছি, সাথে সাথে চমকে উঠে হাত সরিয়ে নিলাম। মনে হলো আমি কোনো সাধারণ লোহা স্পর্শ করিনি, বরং ডিপ ফ্রিজ থেকে সদ্য বের করে আনা বরফের টুকরোয় হাত দিয়েছি। এত ঠান্ডা কোনো সাধারণ বস্তু হতে পারে না। ফাহিম পেছন থেকে চিৎকার করে বলল, আদিল, ওটাতে হাত দিস না, মুরব্বীরা বলে এই গেটটা নাকি দম করা। আমি আমার ভয় লুকানোর জন্য হাসার চেষ্টা করলাম। বললাম, আরে ধুর, মানুষ তো কত কিছুই বলে। মানুষ তো এটাও বলে এখানে জিন থাকে, তাই বলে কি সবকিছু বিশ্বাস করতে হবে? কিন্তু কথাটা বলার সময় আমি বুঝতে পারলাম আমার হাসিটা বড্ড মেকি শোনাচ্ছে। আমার নিজের কণ্ঠস্বরে আমার কানে কেমন যেন ফাঁপা মনে হলো। ভেতর থেকে আমি নিজেও ভয় পাচ্ছিলাম, সেটা অস্বীকার করার উপায় নেই। ফরাজ পকেট থেকে মোবাইল বের করে ক্যামেরা অন করলো, তারপর আমার দিকে তাক করে বলল, তুই একটু বলে যা তো, দর্শকদের বল আমরা এখন কোথায় আছি। আমি নিজেকে সামলে নিয়ে রিপোর্টারদের ভঙ্গিতে কথা বলতে শুরু করলাম। মোবাইল ক্যামেরার দিকে তাকিয়ে বললাম, আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের চট্টগ্রামের এমন একটি বাড়ির সামনে, যে বাড়িটি ইত্যাদি ইত্যাদি। আমার কথা শেষ হওয়ার আগেই বাড়ির ভেতর থেকে একটা বিকট শব্দ ভেসে এলো, ধুম। মনে হলো যেন ওপর থেকে বিশাল ভারী কোনো পাথর বা লোহার সিন্দুক সজোরে মেঝেতে আছড়ে পড়ল। আওয়াজটা এতটাই ভয়াবহ ছিল যে আমরা তিনজনই একসাথে চমকে উঠলাম। ফাহিম তো ভয়ে আমার থেকে 2 কদম পিছিয়ে গেল। আমরা একে অপরের দিকে তাকালাম, চোখ মুখে সবার একই প্রশ্ন, কিসের শব্দ এটা? শব্দটা কোনো সাধারণ কিছু পড়ে যাওয়ার মতো ছিল না। মনে হচ্ছিল বিশাল কোনো দরজা কেউ প্রচণ্ড রাগে সজোরে বন্ধ করল। কিন্তু অবাক করার বিষয় হলো, বাড়ির সব দরজা জানালা তো আগে থেকেই বন্ধ। তাহলে কোন দরজাটা এখন বন্ধ হলো? ফাহিম সাহস করে গেটের কাছে কান পেতে কিছু শোনার চেষ্টা করলো, তারপর ফিসফিস করে বলল, তোমরা কি শুনতে পাচ্ছ? ভেতর থেকে কেমন যেন একটা শব্দ আসছে। আমি বললাম, কিসের শব্দ? আমি তো কিছু শুনতে পাচ্ছি না। ফাহিম বলল, ভালো করে শোনো, মনে হচ্ছে কেউ একজন খুব নিচু গলায় বলছে, এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা। ফাহিমের কথা শুনে আমার মেরুদণ্ড বেয়ে একটা হিম শীতল স্রোত নেমে গেল। আমি কান পেতে শোনার চেষ্টা করলাম, কিন্তু তখন সেখানে পিনপতন নীরবতা ছাড়া আর কিছুই ছিল না। ফাহিম যা শুনেছিল তা আমি বা ফারাজ শুনতে পাইনি। তবুও মনের খটকা দূর করার জন্য আমি গেটের ওপর লাগানো সেই বিশাল মরচে পড়া তালাটা ধরে নাড়া দিলাম। আর তখনই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। আমি ভেবেছিলাম তালা বন্ধ, কিন্তু আমার হাতের স্পর্শ লাগতেই তালাটা খুলে গেল। তালাটা আসলে লক করা ছিল না, শুধু লুপের মধ্যে ঝোলানো ছিল। মনে হলো কেউ যেন ইচ্ছে করেই তালাটা আলগা করে রেখেছিল আমাদের জন্য। ফাহিম বলল, দোস্ত, আমার মনে হয় ভেতরে যাওয়াটা ঠিক হবে না, আমরা বরং বাইরে থেকেই ভিডিও করে চলে যাই। কিন্তু ততক্ষণে আমার মস্তিষ্কে যেন শয়তান ভর করেছে। ভেতরের ওই অদম্য কৌতূহল আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল কানের কাছে কেউ ফিসফিস করে বলছে, হায়, ভেতরে আয়, কিছু হবে না। আমি ফাহিমের বারণ না শুনে এক ঝটকায় তালাটা সরিয়ে ফেললাম। তারপর ভারী লোহার গেটটাতে ধাক্কা দিলাম। বহু বছরের পুরনো জং ধরা কবজাগুলো করুণ আর্তনাদ করে উঠল ক্যাঁচ ক্যাঁচ শব্দে। গেটটা ধীরে ধীরে হাঁ হয়ে গেল। ভেতরের দৃশ্যটা ছিল আরো বেশি গা ছমছমে। বিশাল উঠান, কিন্তু পুরোটাই অন্ধকারে নিমজ্জিত। আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালালাম। আবছা আলোয় দেখলাম উঠোনের মেঝেতে ভাঙা টাইলস ছড়িয়ে ছিটিয়ে আছে, জায়গায় জায়গায় গর্ত, আর ঠিক উঠোনের মাঝখানে একটা পুরনো আমলের কুয়া।
কুয়ার চারপাশে লোহার শিকল পেঁচানো। ফারাজের অবস্থা তখন খুব খারাপ। ও প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল, ভাই, আমি ভেতরে যাব না। তোরা আমাকে মিথ্যা বলে এনেছিস। তোরা বলেছিলি শুধু বাইরে দেখবি। এখন না না, আমি যাব না। আমি আর ফাহিম মিলে ওকে অনেক বোঝালাম। বললাম, আরে ভয়ের কিছু নেই। তুই যদি না চাস ভেতরে আসিস না, গেটের কাছে থাক। আমরা জাস্ট 2 মিনিট, মাত্র 2 মিনিটে ভেতরে দেখে আসবো। আমাদের অনেক জোরাজুরিতে ফারাজ রাজি হলো। তবে ও গেটের বাইরেই দাঁড়িয়ে থাকার সিদ্ধান্ত নিল। আমি আর ফাহিম খুব সাবধানে পা টিপে টিপে উঠোনের ভেতরে প্রবেশ করলাম। আমাদের জুতোর শব্দ টুক টুক প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছিল। মনে হচ্ছিল দেয়ালগুলোও যেন আমাদের পায়ের আওয়াজ কমছে। ওপরের তলার ঘরগুলো অন্ধকারে মিলিয়ে গিয়েছিল, কিন্তু নিচতলার একটা জানালায় আমার চোখ আটকে গেল। জানালায় একটা অনেক পুরনো ময়লা সাদা পর্দা ঝুলছিল। অবাক করা বিষয় হলো, উঠোনে বিন্দুমাত্র বাতাস ছিল না, কিন্তু ওই জানালার পর্দাটা খুব ধীরে ধীরে দুলছিল, যেন কেউ ওপাশ থেকে পর্দাটা হালতো করে সরাচ্ছে। দৃশ্যটা দেখে আমার গলা শুকিয়ে এলো। ফাহিম আমার হাত থেকে মোবাইলটা নিয়ে ভিডিও করতে শুরু করলো। ও ক্যামেরাটা চারিদিকে ঘোরাচ্ছে আর বলছে, বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি সেই কুখ্যাত বাড়িটির সামনে। আপনারা দেখতে পাচ্ছেন? ঠিক তখনই আমাদের বাম দিক থেকে একটা অদ্ভুত শব্দ এলো। মনে হলো কেউ যেন মাটির ওপর দিয়ে ভারী কোনো বস্তা বা কিছু একটা হেঁচড়ে টেনে নিয়ে যাচ্ছে। খসখস খসখস শব্দ। আমরা দুজনেই জমে গেলাম। আমি মোবাইলের আলোটা দ্রুত ওই শব্দ লক্ষ্য করে ঘোরালাম। আলোটা গিয়ে পড়ল সেই কুয়াটার ওপর। আমি স্পষ্টভাবে দেখলাম কুয়ার ঠিক পাশেই একটা আগুনের গোলার মতো কিছু একটা জ্বলজ্বল করছে, অনেকটা 0 ওয়াটের লাল বাল্বের মতো। আর পর মুহূর্তেই মনে হলো ওটা কোনো প্রাণীর চোখ। আমি চোখ পিটপিট করে তাকাতেই আলোটা দপ করে নিভে গেল। কিন্তু মাটির দিকে তাকিয়ে আমার রক্ত হিম হয়ে গেল। ধুলো মাখা মেঝের উপর খুব টাটকা কিছু একটা টেনে নিয়ে যাওয়ার দাগ। দাগগুলো কুয়ার পাশ থেকে শুরু করে অন্ধকার বারান্দার দিকে চলে গেছে। আমার নিজেরও তখন দম বন্ধ হয়ে আসছিল ভয়ে, কিন্তু ফাহিমের অবস্থা ছিল শোচনীয়। ও কাঁপতে কাঁপতে বলল, আদিল, চল যাই। আর না, এটা কোনো সাধারণ জায়গা না। এখানে থাকলে আর জান নিয়ে ফিরতে পারবো না। ঠিক সেই মুহূর্তে গেটের দিক থেকে ফারাজের এক গগন বিদারী চিৎকার ভেসে আসলো, বাঁচাও! আমরা দুজন এক মুহূর্ত দেরি না করে পেছনের দিকে দৌড় দিলাম। গেটের কাছে এসে দেখি ফারাজ নেই। ও গেটের ভেতরের দিকে দেয়ালের সাথে সেঁটে আছে। ভয়ে ওর মুখটা কাগজের মতো সাদা হয়ে গেছে। ওর সারা শরীর ঘামে ভিজে একাকার। আমি দৌড়ে গিয়ে ওকে ধরলাম। ঝাঁকুনি দিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? চিৎকার করছিস কেন? ফারাজ তোতলাতে তোতলাতে আঙুল দিয়ে অন্ধকারের দিকে ইশারা করে বলল, ওরা আমাকে ডাকছে। আমার কানের কাছে এসে কেউ ফিস ফিস করে কি যেন বলছে। কে বলছে? কাউকে দেখেছিস? না, কাউকে দেখিনি, কিন্তু গলার স্বরটা ছিল ফাহিমের। অথচ ফাহিম তো আমার সামনে, তোদের সাথে ছিল। তাহলে আমার কানের কাছে ফাহিমের গলা এলো কিভাবে? ফারাজের কথা শুনে আমাদের তিনজনেরই হাত পা ঠান্ডা হয়ে গেল। ফাহিম রেগে গিয়ে বলল, ধুর চাই, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। চল এখান থেকে, বেরোয় এক্ষুনি। আমরা তিনজনই যেই না বের হওয়ার জন্য গেটের দিকে পা বাড়িয়েছি, অমনি ধরাম শব্দে সেই বিশাল লোহার গেটটা একা একাই বন্ধ হয়ে গেল। আমাদের চোখের সামনে কোনো বাতাস ছাড়া, কেউ ধাক্কা দেয়া ছাড়া অত ভারী গেটটা বন্ধ হয়ে গেল। আমরা হতভম্ব হয়ে গেলাম। গেটটা এমনভাবে তৈরি ছিল যে ওটার ওপর দিয়ে টপকে যাওয়া অসম্ভব। আর চারপাশের দেয়ালগুলো এত উঁচু ছিল যে মই ছাড়া পার হওয়া সম্ভব না। আমরা আক্ষরিক অর্থেই ইঁদুর কলে আটকা পড়েছি। আমরা যখন বের হওয়ার জন্য অন্য পথ খুঁজছিলাম, ঠিক তখনই আমার চোখ গেল উঠোনের মাঝখানে থাকা সেই কুয়াটার দিকে। প্রথমে ভাবলাম হয়তো মনের ভুল বা আলোর ধাঁধা, কিন্তু ভালো করে তাকাতেই আমার শিরা উপশিরায় রক্ত চলাচল বন্ধ হয়ে গেল। কুয়ার পাশে ঠিক যেখানে আমি একটু আগে শব্দ শুনেছিলাম, সেখানে একটা বিশাল কালো ছায়া দাঁড়িয়ে আছে। মানুষের আকৃতির চেয়ে অনেক বড়, কিন্তু কোনো নির্দিষ্ট হাত পা বা মুখ নেই, যেন একদলা জমাটে বাঁধা অন্ধকার। কুয়াশার মতো কালো ধোঁয়া দিয়ে তৈরি একটা অবয়ব, আর সেই অবয়বের মাথার দিকটায় দুটো লাল টকটকে বিন্দু জ্বলছে। চোখ, ওগুলো ছায়াটার চোখ, যেন শিকার মিলেছে। ফাহিম চিৎকার করে বলল, আদিল, লাইট বন্ধ কর। আমি আতঙ্কে তক্ষুনি ফ্ল্যাশ লাইটের আলো বন্ধ করে দিলাম।
অন্ধকারে নেমে আসার ঠিক আগ মুহূর্তে আমি দেখলাম ওই ছায়াটা আমাদের দিকে তাকিয়ে আছে। এরপর শুরু হলো সেই নারকীয় পরিস্থিতি। চারিদিক থেকে অদ্ভুত সব শব্দ আসতে শুরু করলো। মনে হলো বাড়ির প্রতিটি কোণা থেকে শত শত মানুষ ফিসফিস করে কথা বলছে। একটা গুঞ্জন, একটা শোরগোল, যা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। প্রথমে শুধু শব্দ ছিল, তারপরে মনে হলো সেই ছায়াগুলো অন্ধকার থেকে বেরিয়ে আসছে, ওরা আমাদের দিকে এগোচ্ছে। আমরা তখন মৃত্যু ভয়ে দিশেহারা। আমরা তিনজনই তখন জোরে জোরে আজান দেয়া শুরু করলাম। যে সূরা জানি, আয়াতুল কুরসি জানি, সব কিছু পড়তে শুরু করলাম। আমাদের গলার স্বর কাঁপছিল, কিন্তু আমরা থামলাম না। হঠাৎ মনে হলো মেইন গেটের ওপর বাইরে থেকে কেউ যেন প্রচণ্ড জোরে লাথি বা ঘুষি মারল। ধুম করে একটা শব্দ, আর সাথে সাথে গেটটা খুলে গেল। ফরাজ চিৎকার করে বলল, পালা পালা তোরা। আমরা আর পেছনে তাকাইনি, জান প্রাণ দিয়ে দৌড় দিলাম। এতটাই আতঙ্কিত ছিলাম যে আমাদের বাইকটা যে বাড়ির সামনেই পড়ে রইল সেটা খেয়ালই ছিল না। আমরা শুধু দৌড়াচ্ছিলাম। 3-4টা গলি পার হয়ে যখন আমরা একটা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ালাম, তখন আমাদের বুকের ভেতরটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। একটু দম নেয়ার পর ফাহিম মাথায় হাত দিয়ে বসে পড়ল। সর্বনাশ, বাইক বাইক তো ফেলে এসেছি। আমি ধমক দিয়ে বললাম, দোস্ত, বাইক গোল্লায় যাক, জান বেঁচেছে এটাই বেশি। আর আমি আর ওই মুখ হব না। ফাহিম বলল, পাগল নাকি? সকালবেলা যদি এই এলাকার লোকজন ওখানে যে আমার বাইক দেখে, তাহলে বাড়িতে খবর চলে যাবে। আব্বু জানতে পারলে আমাকে আস্ত রাখবে না, আর পুলিশ কেসও হতে পারে। বাইক আমাকে আনতেই হবে। অগত্যা প্রাণীর মায়া ত্যাগ করে আমাদের আবার সেই অভিশপ্ত বাড়ির দিকে যেতে হলো। আমরা খুব সন্তর্পণে পা টিপে টিপে বাড়ির সামনে গেলাম, কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম তাতে আমাদের পায়ের নিচের মাটি সরে গেল। আমরা একটু আগেই যে গেটটা খোলা দেখে পালিয়ে এসেছি, সেই গেটটা এখন বন্ধ। এবং শুধু বন্ধই নয়, তাতে সেই পুরনো মরচে ধরা তালাটা আবার আগের মতোই ঝোলানো। তালাটা এমনভাবে লাগানো যেন গত 10 বছরেও কেউ ওটাতে হাত দেয়নি। আমরা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ফাহিম কাঁপা গলায় বলল, এটা কিভাবে সম্ভব? আমরা তো একটু আগেই। কথা শেষ করতে পারল না। আমরা আর কোনো দিকে না তাকিয়ে রাস্তার দুপাশে কোনো মানুষ আছে কিনা না দেখেই দ্রুত বাইকে উঠে পড়লাম। ফাহিম দ্রুত বাইক স্টার্ট করলো। আমরা ঝড়ের বেগে সেখান থেকে পালিয়ে এলাম। বাসায় যখন পৌঁছালাম তখন রাত প্রায় 3টা। আমি নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করছি। আম্মু দরজা খুলে দিলেন। তার চোখ মুখে চিন্তার ভাঁজ। তিনি জিজ্ঞেস করলেন, এত রাত হলো কেন? কোথায় ছিলি? আমি বললাম, বলেছিলাম তো পড়তে গিয়েছি, ওখানেই দেরি হয়ে গেল। আম্মু আমার কথা বিশ্বাস করলেন বলে মনে হলো না। তিনি আমার কপালে হাত রাখলেন এবং চমকে উঠলেন, তোর শরীর তো একদম বরফের মতো ঠান্ডা। কি হয়েছে? সত্যি করে বল, কোথায় গিয়েছিলি? আম্মু আমাকে অনেক জেরা করলেন, কিন্তু আমি কিছুতেই সত্যটা বললাম না। শেষমেশ আম্মু হাল ছেড়ে দিলেন। যা, হাত মুখ ধুয়ে খেয়ে নে, আমি খাবার দিচ্ছি। আমি বললাম, ক্ষুধা নেই আম্মু, খেয়ে এসেছি। আসলে ভয়ে গলা দিয়ে আমার পানিও নামছিল না। আমি দ্রুত আমার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। খুবই ক্লান্ত ছিলাম, কিন্তু চোখে ঘুম ছিল না। চোখ বন্ধ করলেই সেই লাল চোখের ছায়াটা ভেসে আসছিল। একসময় ক্লান্তি চোখে এলো এবং তখনই শুরু হলো আসল বিভীষিকা। আমি স্বপ্নে দেখলাম আমি আবার সেই বাড়িতে দাঁড়িয়ে আছি, কিন্তু এবার আমি একা, আমার বন্ধুরা নেই। আমি দাঁড়িয়ে আছি সেই কুয়াটার একদম কিনারে। কুয়ার ভেতর থেকে কেউ একজন আমার নাম ধরে ডাকছে, আদিল, আদিল, নিচে আয়। আমি পালাতে চাইলাম, কিন্তু মনে হলো কেউ আমার পা দুটো মাটির সাথে শক্ত করে গেঁথে রেখেছে। হঠাৎ কুয়ার ভেতর থেকে সেই কালো ধোঁয়াটা বেরিয়ে এসে আমাকে ধাক্কা দিল। আমি অনন্ত গভীর গর্তের দিকে পড়ে যেতে লাগলাম। ধর্মর করে ঘুম থেকে উঠলাম। ঘুম ভেঙে গেছে আমার। আমি ঘেমে নিয়ে একাকার। উঠে দেখি আমার হৃৎপিণ্ড হাতুড়ির মতো পিটছে। ঘরের চারপাশে তাকালাম। হঠাৎ আমার চোখ গেল বিছানার ওপর। আমার পায়ের কাছে বিছানার চাদরের ওপর একজোড়া জুতো রাখা। আমি জীবনেও জুতো নিয়ে বিছানায় উঠিনি, আজও তাই। তাহলে এই জুতো এখানে আসলো কিভাবে? মনে হলো কেউ একজন আমার বিছানার পাশে দাঁড়িয়েছিল এবং মাত্র এই জুতো জোড়া রেখে অদৃশ্য হয়ে গেছে। দেয়াল ঘড়ির দিকে তাকালাম, কাঁটাগুলো বন্ধ হয়ে গেছে। যেই আমি ঘড়িটা নামিয়ে ব্যাটারি চেক করার জন্য হাতে নিলাম, অমনি ঘড়িটা আবার চলতে শুরু করলো। এরপর থেকে আমার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। আমি যখনই ঘরে একা থাকতাম মনে হতো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, কখনো ডানে কখনো বামে।
কারো নিঃশ্বাসের শব্দ পেতাম। কেউ যেন ফিসফিস করে আমার নাম ধরে ডাকতো। আমি চমকে তাকালেই শব্দ বন্ধ হয়ে যেত। একদিন আমি অজু করে নামাজে দাঁড়ালাম। সূরা ফাতিহা শেষ করে যখন অন্য সূরা মেলাতে যাব, হঠাৎ আমার জিহ্বাটা জড়িয়ে গেল। মনে হলো কেউ আমার মুখটা চেপে ধরেছে। আমি যতবারই সঠিক আয়াত পড়ার চেষ্টা করছিলাম, ততবারই মুখ দিয়ে আমার শব্দ বের হচ্ছিল না। এক পর্যায়ে আমার জবান একদম বন্ধ হয়ে গেল। মনে হলো কেউ আমার জিভে অদৃশ্য তালা লাগিয়ে দিয়েছে। আমি ঘেমে গেলাম, বাধ্য হয়ে নামাজ ভেঙে ফেললাম। শুধু আমার সাথে নয়, ফাহিম আর ফারাজের সাথেও একই ঘটনা ঘটতে লাগলো। ফারাজ আমাকে জানালো রাতে ঘুমের মধ্যে কি না কি ওকে বিছানা থেকে ফেলে দিয়েছে। ফাহিম বলল ওর রুমের দরজা বন্ধ থাকলেও মনে হয় কেউ দরজাটা সামান্য ফাঁক করে ওর দিকে তাকিয়ে আছে। আমাদের জীবন অতিষ্ঠ হয়ে গেল। আমরা খাওয়া দাওয়া ছেড়ে দিলাম। চোখের নিচে কালো দাগ পড়ে গেল। অবশেষে উপায়ন্তর না দেখে আমি আম্মুকে সব খুলে বললাম। আম্মু শুনে খুব কান্নাকাটি করলেন, বকাঝকা করলেন। তারপর আব্বুকে জানালেন। আব্বু দেরি না করে আমাকে স্থানীয় মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে গেলেন। হুজুর সব শুনে বললেন, বাবা, তোমরা বড় ভুল করেছ। ওই বাড়িটা জিনদের একটা আস্তানা। ওখানে একাধিক গোত্রের জিন বাস করে। তোমরা তাদের বিরক্ত করেছ। হুজুর আমাকে একটা আমল দিলেন। তিনি বললেন, প্রতি রাতে ঠিক 12টার সময় অজু করে 100 বার আয়াতুল কুরসি পড়বে। পড়ার পর ঘরের 4 কোণায় ফুঁ দেবে। তবে সাবধান, আমল চলাকালীন যদি কেউ তোমার নাম ধরে ডাকে বা ভয়ানক কোনো শব্দ হয়, খবরদার পেছনে ফিরে তাকাবে না, জবাব দেবে না। যদি তাকাও তাহলে এই চিকিৎসা আর কোনো কাজে আসবে না, উল্টো ক্ষতি হতে পারে। টানা 7 দিন আমি, ফাহিম আর ফারাজ নিজ নিজ বাসায় এই আমল করলাম। বিশ্বাস করবেন না, ওই 7টা রাত ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। আমি যখনই পড়তে বসতাম আমার মনে হতো আমার ঠিক ঘাড়ের কাছে কেউ নিঃশ্বাস ফেলছে, কেউ আমার নাম ধরে করুণ স্বরে ডাকছে, আদিল, আদিল, এদিকে তাকা। আমি দাঁতে দাঁত চেপে পড়া চালিয়ে যেতে লাগলাম। মাঝে মাঝে মনে হতো আমার শরীর থেকে কেউ যেন জোর করে আত্মাটাকে টেনে বের করার চেষ্টা করছে। জিহ্বা আড়ষ্ট হয়ে আসতো। তখন হুজুরের কথা মনে হতো। আমি আয়াত পড়ে যেতাম। 7 দিন পর আল্লাহর অশেষ রহমতে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলো। সেই ভারী ভাবটা কেটে গেল। দুঃস্বপ্নগুলো আসা বন্ধ হলো। আমরা সুস্থ হলাম ঠিকই, কিন্তু সেই ভয় আমাদের মন থেকে আজও যায়নি। আমরা ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় বাসা নিলাম। শুনেছি ওই বাড়িটা আজও ওভাবেই দাঁড়িয়ে আছে। আজও ওখান দিয়ে যাওয়ার সময় মানুষ ভয়ে আয়াতুল কুরসি পড়ে। আল্লাহ আমাদের নতুন জীবন দিয়েছেন। সেই রাতে যদি আমরা আর একটু দেরি করতাম বা আল্লাহর কালাম না পড়তাম, হয়তো আজ এই ঘটনা বলার জন্য আমি বেঁচে থাকতাম না। জিনেরা হয়তো আমাদের মেরে ফেলতো না, কিন্তু ওদের দেয়া ভয়েই হয়তো আমরা হার্ট অ্যাটাক করে মারা যেতাম। এখন আমরা সবাই সাবধানে চলি, সময় মতো নামাজ পড়ি। তবে একটা কথা বলি সবাইকে, কৌতূহলের বশে কখনোই অজানাকে জানতে গিয়ে বিপদ ডেকে আনবেন না। কিছু জগৎ মানুষের আড়ালে থাকাই ভালো। প্রিয় লিসেনার্স, এই ছিল আপনাদের জন্য পাঠানো আমার ঘটনা। সকলে ভালো থাকবেন। আমি সাবিত আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এই বলেই সাবিত তার ঘটনা শেষ করেছেন এবং ঘটনাটি তাকে পাঠিয়েছেন আদিল। আমি দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যারা শুনছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে এই যে 2026 আসছে, এই 26 ফেব্রুয়ারি মাসে ভূত.com 6 বছর পূর্ণ করবে এবং এই 6 বছরকে সামনে রেখে আমরা চাই আমরা 2 মিলিয়নের এক বিশাল পরিবার হতে। আর সেই জন্য আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেকেই শেয়ার করছেন আমাদের এই ইউটিউব চ্যানেলটি, আমাদের ফেসবুক পেজটি, জানিয়ে দিচ্ছেন অসংখ্য মানুষকে সারা পৃথিবী জুড়ে। এই চেষ্টা, এই সাপোর্ট অব্যাহত থাকুক। আমরা আশা করব যে আমরা সবাই মিলে আসলেই ফেব্রুয়ারি মাসে 2 মিলিয়নের এক বিশাল পরিবার হব। আর একটা কথা বলে রাখি, 1 মিলিয়নের সময়ও আপনারা ঠিক এইভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। তাই নির্দিষ্ট সময়ের আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম 1 মিলিয়নে। আমার মনে হয় 2 মিলিয়নের সময়ও আমরা এইরকম কোন একটা চমক দেখে ফেলতেও পারি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়।
আছি আর ভালোর দলে আছি। 2 মিলিয়ন হবে এই জন্মদিনে, 2 মিলিয়ন হবে 2026-এর 14 ফেব্রুয়ারি। সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি আমরা। ধন্যবাদ পাশে থাকার জন্য, যারা আমাদের এই চ্যানেলটি শেয়ার করছেন নিজেদের পেজ থেকে এবং যারা শেয়ার করছেন ইনবক্সে বন্ধুদের সাথে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঘটনায় যাচ্ছি, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। ঘটনাটি ঘটে 2019 সালে কোনো এক বর্ষার মাসে। তখন আমি নবম শ্রেণীর ছাত্র ছিলাম। ঘটনাটি ঘটে আমার এক দুঃসম্পর্কের চাচার বিয়েকে কেন্দ্র করে। আমার ওই চাচার বিয়েটা হয়েছিল খুবই প্রত্যন্ত একটি গ্রামে, যেখানে এখনো রাস্তাঘাট খুব একটা সচল না। এবার মূল ঘটনায় আসি। আমার যে চাচার বিয়ে, সেই চাচা একটু ধার্মিক হওয়ায় তার বিয়েটা হয়েছিল রাতে। তাই যথারীতি আমরা প্রায় রাত 8টার দিকে বিয়ে বাড়িতে যাই। বলে রাখা ভালো, বিয়েতে বরযাত্রী ছিল খুবই কম, অর্থাৎ 15 জনের মতো। আমাদের গ্রামের শুধুমাত্র আমি একাই ছিলাম ওই বিয়েতে। যথারীতি বিয়ের কাজ শেষ হতে হতে রাত 1টা বেজে যায়। এবার বাড়ি ফেরার পালা। খুব বেশি রাত হওয়ার জন্য কনে পক্ষ থেকে দাবি করে বরযাত্রী সহ সবাই রাতটা থেকে সকালে যাবে। কিন্তু সমস্যা হয় আমার, কারণ পরের দিন আমার একটা পরীক্ষা থাকায় আমাকে যেতেই হবে। তাই আমি বললাম আমার পরীক্ষাকাল, আমাকে যেতে হবে। কনে পক্ষের সবাই যেতে নিষেধ করছিল, কিন্তু আমার পরীক্ষার জন্য যেতে তো হবেই। তাই সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি বেরিয়ে পড়ি আমার গ্রামের উদ্দেশ্যে। আগেই বলেছি, প্রত্যন্ত গ্রাম, তাই হেঁটে যাওয়া ছাড়া উপায় নেই। এবার একটু তাহলে বাড়ি ফেরার পথের বর্ণনা দেয়া যাক। বিয়ে বাড়ি থেকে নেমেই বিশাল এক পুরনো বিল। যদিও সেই বিল বর্ষার সময় তলিয়ে যায়, কিন্তু তার চারপাশে পাড়ের মতো একটা উঁচু ঢিবি থাকে, যেটাকে গ্রামের ভাষায় আইল বলে। তার উপর দিয়ে যাওয়া যায়। বিলের পথ শেষ হলেই একটা হিন্দুদের এলাকা। সেই এলাকায় পথের পাশে রয়েছে 2টা শ্মশান। এরপর হিন্দু এলাকা ছাড়িয়ে আসলে একটা পুরনো কবরস্থান, এবং এরপরে মূলত আমার গ্রামের রাস্তা। এবার ঘটনায় ফেরা যাক। আমি যখন বিয়ে বাড়ি থেকে নেমেই ওই বিলের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমার মনে হচ্ছিল আমার পেছনে কেউ একজন আসছে। তবে আমি যে আইলের ওপর দিয়ে আসছি, এখান দিয়ে নয়। মনে হচ্ছে বিলের ওই পানিতে নেমে কেউ আসছে আমার পেছনে, এবং পানির ওপর দিয়ে কেউ হাঁটলে যে আওয়াজ, সেই আওয়াজ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। ভয়ে পেছনে দেখার সাহস হলো না। কিছুক্ষণ পর আমি বিলের পথ শেষ করে হিন্দু এলাকায় উঠব। ঠিক তখন পেছন থেকে একটা আওয়াজ ভেসে আসে। আওয়াজটা ছিল এমন, তোর একা এত রাতে বের হওয়া ঠিক হয়নি, তাই ভুলের মাসুল দেওয়ার জন্য প্রস্তুত হ। আওয়াজটা ছিল একটা মেয়েলি ক্ষীণ আওয়াজ। আমি এবারও পেছনে ফিরে তাকানোর সাহস পেলাম না। যাই হোক, এতটা পথ চলে এসেছি, বাড়ি যেতে হবে। বলে রাখি, আমার হাতে কোনো টর্চ ছিল না। শুধু কথা বলার জন্য নর্মাল একটা ফোন ছিল, যেটাতে টর্চ ছিল না। যাই হোক, হিন্দু এলাকার ভিতর দিয়ে যাচ্ছি। কিছুটা পথ পাড়ি দেবার পর আমি একটা সাইনবোর্ড লক্ষ্য করি, যেটাতে লেখা শ্মশান ঘাট। এটা দেখার পর আমার কেন যেন সামনে যাওয়ার সাহস হচ্ছিল না, যদিও পথটা আগেই চিনতাম। যাই হোক, আমাকে যেহেতু যেতে হবেই, আমি যখন শ্মশানের পাশ দিয়ে যাচ্ছি, ঠিক এমন সময় আমার মনে হলো শ্মশানের ভেতরে কেউ একজন কান্না করছে। তবে কান্নাটি ছিল মহিলার, খুবই করুণ সুরে তার কান্নাটি। এটা শোনার সাথে সাথে ভয়ে আমার শরীর কাঁপতে শুরু করে। আমি সূরা কেরাত যা পারি সব পড়ি এবং দৌড়াতে থাকি। দৌড়ে যাচ্ছে আর মনে হচ্ছে কান্নাটা আরো জোরে শোনা যাচ্ছে। এইভাবে কিছুক্ষণ দৌড়ানোর পর কান্নাটা থেমে যায়। আমি আবার হাঁটতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর দেখলাম দ্বিতীয় শ্মশানটি আমার সামনে। তখন আমার ভয়ে শরীর ঘেমে যাচ্ছিল। আমি যখনই শ্মশানের পাশ দিয়ে যাচ্ছি, এমন সময় শ্মশান গেটের ভেতর থেকে কেউ একজন বেরিয়ে আসলো। 7-8 বছরের একটা মেয়ে। অন্ধকারে আমি তার চেহারা বুঝতে পারছিলাম না, তবে মনে হচ্ছিল তার মুখ থেকে কিছু একটা চুইয়ে চুইয়ে পড়ছে। আমি আরো বুঝতে পারি এটা একটা মেয়ে, কিন্তু সে একটা বয়স্ক পুরুষের কণ্ঠে আমাকে বলে উঠল, এত রাতে কোত্থেকে? ভয় নেই তোর? এখন কয়টা বাজে জানিস? পারবি বাড়ি যেতে? ওর কথা শুনে আমার শরীরে কাঁপুনি শুরু হয়ে গেল। পুরো শরীর ঘেমে ভিজে যাচ্ছে।
আমি চোখ বন্ধ করে জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। ভয়ের জন্য আমি ঠিকভাবে পড়তেও পারছিলাম না, তবুও চেষ্টা করছিলাম আর মনে মনে বলছিলাম, আল্লাহ আমাকে সেন্সলেস করে দাও। একটা সময় মেয়েটা হাসতে শুরু করে ও তার হাসিও থেমে যায়। আমি দৌড় শুরু করি এবং অনেকটা পথ এসে আবার হাঁটতে থাকি। এবারে আমি একটু ফোনের টাইমটা দেখার জন্য ফোনটা চাপ দেই, কিন্তু ফোন অন হচ্ছিল না। আমার ফোনে চার্জ ছিল, ফোন বন্ধ হয়ে যাওয়ার কথা না। যাই হোক, আমি হাঁটতে হাঁটতে চলে আসি সেই পুরনো কবরস্থানের কাছে। আমি কবরস্থানের কাছাকাছি গেলে দেখতে পাই কবরস্থানের গেটের কাছে 3 জন সাদা জুব্বা পরা মানুষ একটা লাশের খাটিয়া নিয়ে দাঁড়িয়ে আছে, আর খাটিয়ার ভেতরে কাফনে মোড়ানো একটি লাশ। আমি তাদের কাছে আসতেই তাদের মধ্যে একজন বলে উঠল, বাবা, কোথা থেকে আসছো? তুমি কি ভয় পেয়েছো? আমি বললাম, না কিছু না, এমনি একটা বিয়ে বাড়ি থেকে আসলাম। আমাকে উনি আবার বললেন, 3 জন লোক এই খাটিয়াটা টানতে পারছি না, তুমি একটু ধরবে? আমি তখনই বুঝতে পারলাম এরা স্বাভাবিক লোক নয়, কারণ একজন লোক মারা গেলে কেবল 3 জন মানুষের দাফন কাফন করতে আসার কথা না। তার থেকে বড় কথা হলো 3 জন বাড়ি থেকেই বা কিভাবে খাটিয়ে আনলো। আমি বললাম, না, আমি পারবো না, আমার বাড়ি যেতে হবে। বলে আমি হাঁটতে যাব, তখনই অন্য আরেকজন বলে উঠল, ভালো যদি চাস তাহলে আমার কথা শোন। আমি ভীষণ ভয় পেলাম এবার, এবং আমি আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। ওই লোকটি বলে উঠল, কি পড়ছিস? যা পড়ছিস সবই তো ভুল হচ্ছে। আমি তার কথায় কান না দিয়ে জোরে জোরে পড়ছি এবং দৌড়াতে শুরু করেছি। এমন সময় আমি কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে যাই, এবং যখনই আমি উঠতে যাই তখন দেখি আমার পাশে কাফনে মোড়ানো একটি লাশ, যেটাতে হোঁচট খেয়ে আমি পড়েছি। এরপর আমি ভয়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাই। আমি লক্ষ্য করি লাশটা যেন হাসছে। এরপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফিরলে আমি দেখি আমার বাড়ির বিছানায়, এবং আমার পাশে আমার বাবা মা, আশেপাশের কিছু মানুষ এবং একজন হুজুর যিনি মসজিদের ইমাম। সবাই আমাকে প্রশ্ন করে আমি কোথায় ছিলাম, কি হয়েছিল, কিন্তু আমি কোনো কথা বলতে পারছিলাম না। এরপর হুজুর ব্যাপারটা বুঝতে পেরে আমাকে ঝাড়ফুঁক করে, একটা বোতল থেকে কিছু পানি খাইয়ে দিলে আশ্চর্যজনকভাবে আমি কথা বলতে শুরু করি, এবং হুজুর আমার কাছে জানতে চাইলে আমি সব বলি। হুজুর একটা তাবিজ দিয়ে চলে যান। হয়তো ঘটনাটা এখানেই শেষ হলে পারত, কিন্তু না, আমার জন্য আরো কিছু অপেক্ষা করছিল। এরপর আমি আর পরীক্ষা দিতে পারলাম না। ওই দিন রাতে আমি স্বপ্ন দেখি সেই কাফনে মোড়ানো লাশটা আমার সামনে এসে হাসছে। আমি চিৎকার দিয়ে ঘুম থেকে উঠলে মা বাবা দৌড়ে এসে কি হয়েছে জিজ্ঞেস করে। আমি নিয়মিত একই স্বপ্ন দেখতে থাকি। আমার শরীর দিন দিন খারাপ হতে থাকে। এরপর আমার বাবা ইমাম সাহেবকে নিয়ে আসেন। ইমাম সাহেব এসে আবারও ঝাড়ফুঁক করেন, একটা তাবিজ দেন, বলেন আমি যে জিনদের কবলে পড়েছিলাম তারা খুবই খারাপ এবং শক্তিশালী। আমি আয়াতুল কুরসি পড়ার কারণে তেমন কোনো ক্ষতি তারা করতে পারেনি। হুজুর বলছিলেন, তোমাকে বিভ্রান্ত করার জন্যই বলেছিল, তুমি যে আয়াতুল কুরসি পড়ছো সেটা ভুল হচ্ছে। তোমাকে বিভ্রান্ত করার জন্য এমনটা বলা যাতে তোমার ক্ষতি করতে পারে তুমি যদি না পড়ো। স্বপ্নের ভেতরে তোমাকে ভয় দেখানোর চেষ্টা করছে, সমস্যা নেই, আমি তাবিজ দিচ্ছি, সবসময় এটা সঙ্গে রাখবে। জানি না কতটা গুছিয়ে লিখতে পেরেছি, তবে ঘটনাটা 100% সত্য। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। যদি ঘটনাটি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। ভয়ের রাজ্য অচিনপুরে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আর এনজয় করছেন ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে। এই মুহূর্তে আমরা একটা ঘটনা শোনাবো যেটি আমাদের পাঠিয়েছেন সিফাত আলম, এবং সেই ঘটনাটি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা শুনবেন আর এনজয় করবেন। চলুন তাহলে শুরু করা যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম চট্টগ্রাম থেকে বলছি। আমি আপনাদের সবার প্রিয় ভূত.com এর একজন মডারেটর। আজ আমি নতুন একটি ঘটনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ঘটনাটি আমি যার কাছ থেকে শুনেছি, ওনার নাম রাশেদ ভাই। পেশায় উনি একজন এনজিও কর্মকর্তা। ওনার সাথে আমার পরিচয়টা বেশ অদ্ভুতভাবে হয়েছিল। মাসখানেক আগের কথা, আমি অফিসের কাজে চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ খেয়াল করলাম এক ভদ্রলোক ফার্মেসির সামনে দাঁড়িয়ে খুব অস্থিরভাবে ফোনে কথা বলছেন। ওনার হাতে একটা বড় ফাইল আর কপালে বিন্দু বিন্দু ঘাম। যদিও তখন বেশ ঠান্ডা ছিল। উনি ফোনে কাউকে বলছিলেন, ভাই আমি আর ওই এলাকায় পোস্টিং নিতে পারবো না, আপনারা আমাকে ছেড়ে দিন, কিন্তু আমি এই হাওড় এলাকায় আর ফিরে যাব না। তার কথাগুলো শুনে আমার বেশ খটকা লাগে। কৌতূহলবশত আমি ওনার পাশে গিয়ে দাঁড়াই। পরে ওনার সাথে চা খেতে খেতে পরিচয় হয়। রাশেদ ভাই প্রথমে ঘটনাটি বলতে বেশ আগ্রহী ছিলেন না। উনি বারবার কথা এড়িয়ে যাচ্ছিলেন। আমি তারপর তাকে আমার পরিচয় দিলাম। উনি আমার পরিচয় পাওয়ার পর বললেন, সিফাত ভাই, মানুষ এসব বিশ্বাস করে না, উল্টো আমাকেই পাগল বলবে। কিন্তু আমি যখন ওনাকে ভূত.com এর কথা বললাম, উনি একটু ভরসা পেলেন। ওনার চোখের নিচে কালচে দাগ আর শুকিয়ে যাওয়া চেহারা দেখেই বোঝা যাচ্ছিল উনি প্রচন্ড কোনো ট্রমার বা স্ট্রেসের মধ্য দিয়ে যাচ্ছেন। ঘটনাটা ঘটেছিল নেত্রকোনায়, যেখানে রাশেদ ভাই ওনার এনজিওর একটা প্রজেক্টের কাজে গিয়েছিলেন। ঘটনাটি আমি রাশেদ ভাইয়ের ভাষাতেই বলছি। আমার অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। বলছেন রাশেদ ভাই, সময়টা ছিল গত বছরের ডিসেম্বর মাস। আপনারা তো জানেন হাওড় এলাকায় শীত একটু আগেই নামে আর শীতের তীব্রতাও বেশি থাকে। আমার পোস্টিং ছিল এক গ্রামে। সেখানে সে সময় কারেন্ট বা ইলেকট্রিসিটি তেমন একটা ছিল না। ঠিকমতো মোবাইলে নেটওয়ার্কই পাওয়া যেত না। চারদিকে শুধু পানি আর পানি, মাঝখানে ছোট ছোট দ্বীপের মতো। আমি যে বাড়িতে সাবলেট হিসেবে উঠেছিলাম সেটা গ্রামের বেশ শেষ মাথায়। টিনের চাল, বেড়ার ঘর। ওই বাড়িটি কেয়ারটেকার বা কাজের লোক বলতে পারতেন। হাসের মিয়া ছিল তার নাম। বয়স 50-এর কোটায় হবে। লোকটা খুব অভাবী কিন্তু বেশ সৎ ছিল। সারাদিন বিলে মাছ ধরতো আর রাতে আমার জন্য বাজার টাজার করে দিত। একদিনের ঘটনা, সেদিন ছিল অমাবস্যার রাত। গ্রামের লোকেরা ওই রাতটাকে খুব ভালো চোখে দেখত না। আপনারা তো জানেন গ্রামের পরিবেশ কেমন, কতটা কুসংস্কার আচ্ছন্ন। বিশেষ করে গ্রামের মানুষের সন্দেহ অনেক বেশি। এই ব্যাপারে মুরব্বীদের অনেক নিষেধ ছিল। ওরা বলতো ওই বিলে নাকি খারাপ বাতাস আছে, রাত বিরাতে ওখানে নাকি অদ্ভুত আলো দেখা যায়, পানির নিচ থেকে নাকি কান্নার আওয়াজ আসে। আমি অবশ্য বিজ্ঞান মনস্ক মানুষ, ঢাকা ভার্সিটি থেকে সমাজ বিজ্ঞানে মাস্টার্স করেছি, তাই এসব কুসংস্কার বা মিথ খুব একটা গায়ে লাগাতাম না। সেদিন সন্ধ্যা থেকেই আবহাওয়াটা বেশ কোমট হয়ে উঠল। কুয়াশার চারপাশে এমনভাবে ঠেকে গিয়েছিল যে হাত পাড়ালে মনে হতো অন্ধকারে আমার হাতই হারিয়ে যাবে। আমি আমার রুমে বসে ল্যাপটপ অফিসের কিছু রিপোর্ট তৈরি করছিলাম। চার্জার একটা জ্বালানোই ছিল, কিন্তু আলোটা কেমন যেন কমে আসছিল। হঠাৎ হাশেম মিয়া আমার জানালার কাছে এসে ডাকলেন, স্যার আজ রাইতে বিলে যেতাম না, শরীরটা ভালো লাগতেছে না। আমি বললাম, না গেলে খাবে কি হাশেম ভাই, কাল তো হাটবার। হাশেম মিয়া একটু চুপ করে থেকে বলল, তো স্যার কালি ধো বিলে আজকে মাছ বেশি ভাসবো, অভাবে সংসার, রিস্ক তো নেওনি লাগে। আমি আর কিছু বললাম না। উনি একটা জিনজার শাল গায়ে জড়িয়ে হাতে হারিকেন নিয়ে জাল নিয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেলেন। আমি আবার কাজে মন দিলাম, কিন্তু কেন জানি না মনের ভেতরে একটা অস্বস্তি কাজ করছিল। টিনের চালে শিশির পড়ার টুপ টুপ শব্দ ছাড়া আর কোনো শব্দই ছিল না। মাঝে মাঝে দূরে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল, যেটা ওই পরিবেশকে অদ্ভুত রকমের গা ছমছমে লাগছিল। রাত যখন বাড়তে থাকে আমার ঘুম আসতে থাকে। আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ বিলের দিক থেকে একটা অমানবিক চিৎকার শুনলাম, মানুষের গলা। কিন্তু তাতে এত ভয় আর আতঙ্ক মিশেছিল যে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। আমি টর্চটা হাতে নিয়ে দৌড়ে ঘর থেকে বের হলাম। দেখি গ্রামের আরো কয়েকজন লোক লণ্ঠন নিয়ে ঘাটের দিকে ছুটেছে। কিছুক্ষণ পর হাশেম মিয়ার নৌকাটা ঘাটে এসে ভিড়ল, কিন্তু নৌকাটা স্বাভাবিকভাবে ভাসছিল না। মনে হচ্ছিল কেউ ওটাকে ধাক্কা দিয়ে তীরে পাঠিয়ে দিয়েছে। হাশেম মিয়া নৌকার পাটাতনে এমনভাবে কুকড়ে বসেছিলেন যেন উনি কোনো জিন্দা লাশ। ওনার চোখ দুটো কোটরাগত, শরীর থর থর করে কাঁপছে।
আমরা কয়েকজন মিলে ওনাকে ধরাধরি করে ডাঙায় তুললাম। ওনার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না, শুধু আঙুল দিয়ে নৌকার খোলের দিকে ইশারা করছিলেন। আমি টর্চের আলো ফেললাম নৌকার খোলে, আর যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সেখানে একটা মাছ পড়ে আছে, বেশ বড়, অন্তত 5-6 কেজি তো হবেই। আমি ওটাকে ঠিক মাছ বলবো না, মাছটার শরীর কুচকুচে কালো, যেন কেউ আলকাতরা মেখে দিয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো মাছটার কোনো আইস ছিল না, তার বদলে চামড়া ছিল মানুষের পোড়া চামড়ার মতো খসখসে। তবে আমাকে যেটা সবচেয়ে বেশি ভয় পেয়ে দিয়েছিল সেটা হলো সেই মাছটার চোখ। সাধারণত কোনো মাছের চোখ এমন হয় না, সেই মাছটার চোখ ছিল অন্যরকম। আমি টর্চের আলো ফেললাম, আমার মনে হলো মাছটা সোজা আমার চোখের দিকে তাকিয়ে আছে। একটা মরা মাছের চোখে এত হিংস্রতা থাকতে পারে সেটা আমি আগে কখনোই দেখিনি। মাছের শরীরটা থেকে একটা উৎকট গন্ধ বেরোচ্ছিল, ঠিক যেন অনেকদিন আগে পচা মাংস বা লাশের গন্ধ। গন্ধে আমার বমি আসার উপক্রম হলো। হাসিম মিয়াকে একটু পানি খাওয়ানোর পর উনি কিছুটা স্বাভাবিক হলেন। উনি গলার স্বর ভাঙা ভাঙা অবস্থায় কিছুটা কথা বললেন। উনি কাঁপতে কাঁপতে বললেন, স্যার আমি জানতাম না ওটা মাছ না। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে হাসিম ভাই, এত ভয় পেলেন কেন? হাসিম মিয়া ঢোক গিলে বললেন, জাল ফেলার পরে আমি টের পাইলাম জালটা খুব ভারী হয়ে গেছে। মনে হইল জালের নিচে কেউ টান দিছে। অনেক কষ্টে যখন জাল তুললাম দেখি মাছটা, কিন্তু মাছটা ডাঙায় তোলার পর ওটা নড়তেছিল স্যার। ওটা আমার দিকে তাকাইয়া ছিল, ওর চোখ পুরা মানুষের মতো। ভয়ে আমার কলজা শুকায় গেছিল স্যার। এই পর্যন্ত বলে উনি থামলেন। ওনার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, যা আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমি ওনার পিঠে হাত বুলিয়ে দিলাম। উনি আবার ফিসফিস করে বললেন, তারপর আমি শুনলাম স্যার, পানির নিচ থেকে কেউ আমারে ডাকতেছে। মানুষের গলা না স্যার, মনে হইল বাতাসের সাথে সাপ কথা কইতেছে। আওয়াজটা কইতেছিল। হাসিম ভাই চোখ বন্ধ করে ফেললেন, যেন সেই আওয়াজটা এখন ওনার কানে বাজছে। উনি বিড়বিড় করে সেই ভয়ঙ্কর ডায়লগটা আওড়ালেন, ফেরত দে আমার জিনিস, ফেরত দে, ফেরত দে। আমি বললাম, হাসিম ভাই এটা তো আপনার মনের ভুলও হতে পারে, বাতাসের শব্দ হবে হয়তো বা। উনি আমার হাতটা খপ করে ধরলেন। ওনার হাতটা বরফের মতো ঠান্ডা ছিল। বললেন, না স্যার, ভুল না। এরপর নৌকাটা দুলতে শুরু করলো। মনে হলো পানির নিচ থেকে কেউ নৌকার কানায় হাত দিয়ে ওটা উল্টাই দিতে চাইতেছে। আমি জানের মায়া বইয়া পালাই আইছি, কিন্তু লোভ সামলাতে পারি নাই মাছটা, তাই আর ফালাই নাই। আমি তখন খেয়াল করলাম হাসিম মিয়ার পায়ে কাদা মাখানো, কিন্তু গোড়ালির কাছের চামড়াটা একটু ছিলে গেছে, সেখান থেকে কালচে রক্ত বের হচ্ছে। আমি ভাবলাম হয়তোবা নৌকার কাঠের সাথে লেগে গেছে, কিন্তু যদি আমি জানতাম ওটা কিসের দাগ, তাহলে হয়তো সেই রাতেই আমরা মাছটাকে পুড়িয়ে ফেলতাম। হাসিম মিয়া মাছটাকে নিয়ে ওনার ঘরে দিয়ে গেলেন। আমরাও যে যার মতো ঘরে ফিরে এলাম, কিন্তু আমার চোখে আর ঘুম আসছিল না। ওই হলুদ চোখের দৃষ্টিটা যেটা সেই মাছ থেকে আসছিল বারবার আমার মাথায় চলে আসছিল। আর ওই পটকা গন্ধ, ওটা যেন আমার রুমের বাতাসও ভেসে বেড়াচ্ছিল। সেরাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম আমি বিলের মাঝখানে দাঁড়িয়ে আছি, আর পানির নিচ থেকে হাজার হাজার কালো হাত আমার দিকে এগিয়ে আসছে। পরদিন সকালে ঘুম ভাঙলো হাসিমের স্ত্রী কান্নাকাটি আর চিল্লাচিল্লিতে। আমি ধর্মর করে উঠে বাইরে গেলাম। গিয়ে দেখি হাসিম মিয়ার উঠানের গ্রামের লোকজন ভিড় করেছে। হাসিম মিয়ার ঘরের বারান্দায় একটা চাটাইয়ের উপর শুয়ে আছেন। ওনার সারা গায়ে কাঁথা জড়ানো, তবু উনি প্রচন্ড শীতে কাঁপছেন। ওনার স্ত্রী আমাকে দেখে কেঁদে উঠে বললেন, ও স্যার দেখেন তো আমার মানুষটার কি হইল, রাতে ভালোই আসিল, শেষ রাত থেকে গা গতর আগুনের মতো পুড়তেছে, অথচ হাত পা বরফের ঠান্ডা। আমি কাছে গিয়ে হাসিম মিয়ার কপালে হাত দিলাম। ওনার শরীর আসলেই বরফের মতো ঠান্ডা। উনি ঘামছিলেন, জ্বরের ঘোরে উনি প্রলাপ বকছিলেন। তবে ওনার প্রলাপ শুনে মনে হচ্ছিল উনি খুব ভয়ের কিছু দেখেছেন। উনি বের করে বলছিলেন, ওরা আইতাছে, ওরা রক্তের গন্ধ পাইছে, দরজা বন্ধ কর, দরজা বন্ধ কর। আমি ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, রাতে ওই মাছটা কি আপনারা খেয়েছিলেন?
মহিলাটি ভয়ে ভয়ে বললেন, না বাজান, মাছটা কাইটটা রাখতে গেছিলাম, কিন্তু মাছের পেটে কোপ দিতে দেখি রক্ত বাইর হয় না, আলকাত্রার মতো কি যেন বাইর হইতেছে, আর পচা গন্ধ। ডরে আমি আর ওইটা রাধি নাই। আপনার হাসেম ভাই ওইটারে উঠোনের কোনায় গর্ত করে পুঁতা রাখছে। আমি একটু স্বস্তি পেলাম যে অন্তত বিষাক্ত কিছু তাদের পেটে যায়নি। ভাবলাম হয়তো ঠান্ডার কারণে নিউমোনিয়া বা হাই ফিভার হয়েছে। আমি বললাম, চিন্তা করবেন না, আমি উপজেলা সদরে কল দিচ্ছি, ডাক্তার দেখানোর ব্যবস্থা করছি। কিন্তু ডাক্তার আসার আগে দুপুর দিকে হাসিম মিয়ার অবস্থা আরো খারাপ হতে শুরু করলো। আর তখনই আমরা প্রথম সেই ভয়াবহ জিনিসটা খেয়াল করলাম। হাসিম মিয়ার ডান পায়ের গোড়ালি, যেখানে কাল রাতে আমি ঝিলে যাওয়া দেখেছিলাম, সেই জায়গাটা ফুলে কালো হয়ে গেছে। আমি ভালো করে দেখলাম, সেটা দেখে আমার দম বন্ধ হয়ে আসার মতো। সেখানে কোনো সাধারণ ক্ষত ছিল না, সেখানে ছিল স্পষ্ট তিনটি দাঁতের দাগ। কিন্তু দাঁতগুলো মানুষের দাঁতের মতো চার কোনা নয়, বরং ত্রিভুজ আকার, খুব সোজালো, ঠিক যেমন কোনো হিংস্র পশুর দাঁত। আর ওই ক্ষতের চারপাশের মাংস পচে কালচে সবুজ বর্ণের হয়ে গিয়েছে, ওখানে যেন গ্যাংগ্রিন ধরেছে। হাসিম মিয়ার যন্ত্রণায় কুকড়ে উঠলেন, উনি মুখ দিয়ে ফেনা বের করতে লাগলেন। আমি তাড়াতাড়ি ওনাকে ধরে রাখার চেষ্টা করলাম, কিন্তু এই রুগ্ন শরীরের গায়ে এত শক্তি থাকতে পারে তা আমার মোটেও জানা ছিল না। উনি আমাকে এক ঝটকায় সরিয়ে দিলেন। ওনার চোখ দুটো তখন উল্টে গেছে, শুধু সাদা অংশ দেখা যাচ্ছে। আর উনি এমন একটা গলায় কথা বলে উঠলেন যেন হাসেম মিয়ার গলা হতেই পারে না। ওটা ছিল খুব ভারী এবং কর্কশ একটা আওয়াজ, যেন মাটির নিচ থেকে কেউ কথা বলছে। হাসিম মিয়ার গলা সেই স্বর শুনে উপস্থিত সবাই ভয় পিছিয়ে গেল। উনি বা ওনার ভেতরে থাকা সত্তাটি অদ্ভুত একটা হাসিয়ে দিয়ে বলল, নিয়েছিস যখন, দাম তো দিতেই হবে। রক্ত, আমার রক্ত চাই, রক্ত চাই, আমার রক্ত। আমি শিউরে উঠলাম। এটা কোনো সাধারণ অসুখ বা জ্বরের লক্ষণ নয়। হাসিম মিয়ার স্ত্রী জ্ঞান হারালেন। আমি বুঝতে পারছিলাম না কি করব। আমার হাত পা অবশ হয়ে আসছিল। বিজ্ঞান মনস্ক মন বারবার যুক্তি খুঁজছিল। এটা হয়তো টিটেনাস বা কোনো বিষাক্ত পোকামাকড়ের কামড় বা হ্যালোসিনেশন হচ্ছে, কিন্তু আমার মনের গভীরে একটা আদিম ভয় জেগে উঠেছিল। সেই বিকেলে গ্রাম থেকে একজন হুজুর ডেকে আনা হলো। উনি আমাদের গ্রামের মক্তবের ইমাম। হুজুর এসে হাসিম মিয়ার দিকে তাকাতেই ওনার মুখটা বেশ গম্ভীর হয়ে গেল। উনি হাসিম মিয়ার চোখের দিকে তাকিয়ে চমকে উঠলেন। তারপর একটু নিচু গলে আমাকে বললেন, বাবা, ওনারা মেডিকেলে নিয়ে যায় কোনো লাভ নাই। ওনারা যেই জিনিস ধরছে সেটা বড় কঠিন জিনিস, বিলের পুরানো আপদ। আপনারা সবাই সাবধানে থাকেন, সময় খুব খারাপ। হুজুর কিছু পানি পড়া দিয়ে চলে গেলেন, কিন্তু তাতে হাসিম মিয়ার অবস্থার কোনো উন্নতি হলো না, বরং রাত বাড়ার সাথে সাথে পরিস্থিতির অবনতি হতে লাগলো। সন্ধ্যা নামার পর থেকেই পরিবেশটা একদম বদলে গেল। টিনের চালে বৃষ্টির মতো শব্দ হতে লাগলো, অথচ বাইরে কোনো বৃষ্টি ছিল না। মাঝে মাঝে মনে হচ্ছিল ঘরের চালের উপর দিয়ে ভারী কিছু হেঁটে যাচ্ছে, খসখস শব্দ। আর মাঝে মাঝে সেই পটকা পচা গন্ধ, যা আগের রাতে মাছটা থেকে পেয়েছিলাম, সেটা ঘরের ভেতর তীব্র হয়ে উঠল। আমি হাসিম মিয়ার পাশে গিয়ে বসলাম। লণ্ঠনের আলোটা কাঁপছিল। হাসিম মিয়া আমার হাতটা খুব শক্ত করে চেপে ধরলেন। ওনার চোখ দুটো এখন অস্বাভাবিক, কিন্তু তাতে রাজ্যের ভয়। উনি ফিসফিস করে বললেন, স্যার, জানালার দিকে তাকায়েন না, ও বইসা আছে, দেখতাছে। আমি নিজের অজান্তেই জানালার দিকে তাকালাম। জানালার বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মাঝেও আমি স্পষ্ট দেখলাম জানালার গ্রিলের ওপাশে দুটো চোখ হলুদ ভাবে জ্বলছে, ঠিক সেই মাছটার চোখের মতো। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। চোখের পলক ফেলতেই ছায়াটা সরে গেল, কিন্তু রেখে গেল এক তীব্র আতঙ্ক। হাসিম মিয়া তখন বিড়বিড় করে দোয়া পড়ার চেষ্টা করলেন, কিন্তু বারবার ভুল করছেন। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি ওনার মুখ চেপে ধরছে। রাত যখন গভীর হচ্ছিল, ওনার শরীরের তাপমাত্রা তত কমছিল। মনে হচ্ছিল উনি ধীরে ধীরে একটু বরফের টুকরোয় পরিণত হচ্ছেন। তখনই আমি একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। শব্দটা আসছিল ঘরের মেঝের নিচ থেকে, হয়তো দেয়ালের পাশ থেকে। মনে হচ্ছিল কেউ নখ দিয়ে টিন বা কাঠ আঁচড়াচ্ছে। ক্যাচ 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 শব্দ।
শব্দটা এত অস্বস্তিকর ছিল যে তাতে দাঁত লেগে যাচ্ছিল। হঠাৎ হাসিম মিয়ার শরীরটা ধনুকের মতো বেঁকে গেল। উনি একটা অমানবিক চিৎকার করে উঠলেন। আমরা সবাই উনাকে ধরে রাখার চেষ্টা করলাম, কিন্তু উনার শরীর তখন অসম্ভব গরম হয়ে গেছে। বাইরের ঠান্ডা, কিন্তু ভেতরে যেন আগুন জ্বলছে। সেই মুহূর্তটি ছিল বিভীষিকাময়। হাসিম মিয়ার শরীরটা যেন ধনুকের মতো বেঁকে গিয়েছিল। সেটা দেখে মনে হচ্ছিল ওনার মেরুদণ্ড এখনই মট করে ভেঙে যাবে। আমরা তিনজন মিলে ওনাকে চেপে ধরেও রাখতে পারছিলাম না। ওনার শরীরে তখন অসুরের শক্তি। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো ওনার মুখ দিয়ে তখন ফেনা বের হচ্ছে, আর উনি দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ছিঁড়ে ফেলছেন। রক্ত আর লালা মিশে মিশে একাকার হয়ে যাচ্ছে। মিনিট 5 পর খিচুড়িটা হঠাৎ থামলো। উনি বিছানায় এলিয়ে পড়লেন, যেন ওনার শরীরে এক বিন্দু শক্তি অবশিষ্ট নেই। আমি ওনার পালস চেক করলাম। হার্টবিট তখনও এত দ্রুত ছিল যা মনে হচ্ছিল তার হার্ট তার বুক ছিঁড়ে বেরিয়ে আসবে। সে রাতে আর কেউ ঘুমাতে পারলাম না। আমি হাসিম মিয়ার মাথার কাছে বসে রইলাম। ভোরের দিকে ওনার জ্ঞান ফিরল, কিন্তু উনি কাউকে চিনতে পারছিলেন না। ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলেন, যেন উনি অন্য কোনো জগতের দৃশ্য দেখছেন। সকাল হতেই আমার এক ডাক্তার বন্ধু আবরারকে ফোন দিলাম। ও ঢাকায় প্র্যাকটিস করে। ওকে পুরো বিষয়টা, বিশেষ করে হাসিম মিয়ার পায়ে সে অদ্ভুত ক্ষতের ব্যাপারটা ডিটেলসে বললাম। আমার সব শুনে সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, দোস্ত, তুই যা বলছিস মেডিকেলি এটা কোনো ব্যাখ্যা আমি পাচ্ছি না। ত্রিভুজাকার দাঁতের দাগ আর শরীরে ঠান্ডা হয়ে যাওয়া এটা কোনো সাধারণ ইনফেকশন বা অ্যানিম্যাল বাইট বলে মনে হচ্ছে না। তুই বরং ওনাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল বা ঢাকায় নিয়ে আয়। এখানে লোকাল ট্রিটমেন্টে কোনো কাজ হবে না। আমি ফোনটা রেখে হতাশ হলাম। এই প্রত্যন্ত হাওয়ার এলাকা থেকে ওনাকে এখন শহরে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব, বিশেষ করে ওনার যে কন্ডিশন। তারপর আমি আর কি বা করতে পারতাম। এরপর হাসিম মিয়ার স্ত্রী কিছুতেই ওনাকে হাসপাতালে বা কোনো ক্লিনিকে নিতে রাজি নন। ওনার একটাই কথা, এরা আলগা দোষ, ডাক্তার এনে কিছু করতে পারবো না। দুপুরের দিকে গ্রামের এক প্রবীণ মুরব্বী মকবুল চাচা আমাদের দেখতে এলেন। বয়স 80-র উপরে হবে, কিন্তু শরীর এখনো শক্তপোক্ত। উনি এসে হাসিম মিয়ার পায়ের ক্ষতটা খুব ভালো করে দেখলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে তাকিয়ে বললেন, বাবা, তুমি তো শিক্ষিত মানুষ, শহরে থাকো, হয়তো আমার কথা বিশ্বাস করবা না, কিন্তু এটা কোনো সাধারণ ব্যায়াম না। এই ব্যায়াম খুব খারাপ, এটা বিলের অভিশাপ। আমি জিজ্ঞেস করলাম, চাচা, আপনি কি কিছু জানেন এ ব্যাপারে? মকবুল চাচা বারান্দার খুঁটিতে হেলান দিয়ে বসলেন। ওনার চোখ মুখ জুড়ে একটা আতঙ্কের ছায়া নেমে এলো। উনি পকেট থেকে পানির ডিব্বা বের করে সেখান থেকে একটা পুরনো ঘটনার অবতারণা করলেন। তিনি পান চিবোচ্ছেন আর ঘটনা বলার চেষ্টা করছেন। ঘটনার বাকি অংশ আমি মকবুল চাচার জবানিতেই বলছেন মকবুল চাচা, তখন দেশ স্বাধীন হয়েছে মাত্র। আমি তখন যুবক। বাবার লগে আমি বিলে মাছ ধরতাম। এই গ্রামেরই এক জেলের নাম ছিল রহমত। খুব সাহসী পোলা ছিল, কিন্তু লোভও ছিল মারাত্মক। একদিন রাইতে সে ওই বিলে মাছ ধরতে গেছিল। ওই রাইতটাও এমন একটা অবমস্যার রাত ছিল। রহমত যখন ফিরল, তার নৌকায় কোনো মাছ ছিল না, কিন্তু তার হাতে ছিল অদ্ভুত কালো একটা পাথর। দেখতে অনেকটা মাছের মতো, কিন্তু ঠিক মাছ ছিল না। সে কইল সে নাকি পানির তলে এক বিশাল প্রাসাদের খোঁজ পাইছে, আর এই পাথরটা সেখান থেকেই আনছে। আমরা তারে মানা করলাম, কইলাম জিনিসটা বিলে ফালাই দিয়ায়, কিন্তু কে শুনে কার কথা, সে ফেললই না। সেই রাতের পর থেকে রহমত আর অবস্থা হাসিমের মতোই ছিল। প্রথমে জ্বর, তারপর প্রবল বকা। সে কইতো তারা নাকি পানির তলের থেকে ডাকতেছে, নিতে আইতেছে কেউ। 3 দিনের মাথায় আমরা দেখলাম রহমতের শরীরটা শুকাই কাঠ হয়ে গেছে। মনে হইতো তার শরীরের সব রক্ত কেউ সুইসা খাইতেছে। আর সবচেয়ে বড় কথা কি জানো বাবা, তার মরার আগে রাইতে আমরা তার ঘরের ভেতর থেকে অদ্ভুত আওয়াজ পাইতাম। মনে হইতো ঘরের ভেতর অনেকগুলো মানুষ ফিস করে কোনো কথা কইতাছে অথবা কোনো বৈঠক করতেছে, অথচ ঘরে রহমত ছাড়া কেউ ছিল না। মারা যাওয়ার আগে রহমত আমার বাবার একটা কথা কইছিল। তার গলার স্বর তখন আর মানুষের মতো ছিল না। সে কইছিল, চাচা, ওরা আমার টোপ হিসেবে ব্যবহার করছে। ওরা আমার শরীর চায় না, চায় আমার আত্মা। ওরা রক্তের গন্ধ পাইছে, এবার আর ওরা থামবো না। পরদিন সকালে আমরা রহমতের লাশ পাইলাম। লাশ না পইলা মমি বলা ভালো। শরীরে 1 ফোঁটা রক্ত আসছিল না, আর যে কালো পাথরটাও আনছিল সেটার ঘরে পাওয়া হয়ে গেল না। ঘরের বেড়া গাইটটা যেন সেটা কেউ নিয়ে গেছে। হাসিমের অবস্থা দেখা আমার সেই 50 বছর আগে রহমতের কথা মনে পড়ে গেল। লক্ষণ এক, কিন্তু মানুষ দুইটা আলাদা। মকবুল চাচা থামলেন। ওনার ঘটনা শুনে আমার পিঠ পেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমি যুক্তি দিয়ে সবকিছু বিচার করতে চাই, কিন্তু চোখের সামনে যা দেখেছি তার সাথে এই গল্পের মিলটা আমি কিছুতেই স্বীকার করতে পারছি না।
বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো, আর সন্ধ্যা নামার সাথে সাথে পরিবেশটা আবার সেই থমথমে রূপ নিল। হাসিমের অবস্থা হুট করে অবনতি হলো। সারাদিন উনি চুপ করেছিলেন, কিন্তু মাগরিবের আজানের পর থেকেই উনি ছটফট শুরু করলেন। আমি ওনার রুমে গেলাম, ওনাকে পানি খাওয়ানোর জন্য গ্লাসটা মুখের সামনে ধরলাম, কিন্তু উনি পানি খেলেন না। হঠাৎ আমার হাতটা খপ করে চেপে ধরলেন। ওনার হাতের নখগুলো আমার চামড়ায় বিঁধে গেল। আমি ব্যথায় কুঁকিয়ে উঠলাম। ওনার দিকে তাকিয়ে আমি স্তব্ধ হয়ে গেলাম। হাসিমের চোখের মণি দুটো এখন আর কালো নেই, ওটা ঘোলাটে হলুদ বর্ণ ধারণ করেছে, ঠিক সেই মাছের চোখের মতো। তিনি আমার দিকে তাকিয়ে অদ্ভুত হাসি দিলেন। সেই হাসিতে কোনো মানবিকতা ছিল না, ছিল শুধুই হিংস্রতা। তারপর উনি এমন একটা কণ্ঠে কথা বললেন যা শুনে আমার রক্ত হিম হয়ে গেল। এটা কোনো সাধারণ মানুষের কণ্ঠ হতেই পারে না, হাসিম মিয়ার তো কোনোভাবেই না। এটা একটা দ্বৈত কণ্ঠস্বর, একটা ভারী কর্কশ, কিন্তু গলার নিচের আরেকটা তীক্ষ্ণ হিস হিসে আওয়াজ চাপা পড়ে আছে। মনে হচ্ছে ওনার গলার ভেতরে দুটো সত্তা একবারে কথা বলছে। হাসিম মিয়ার ভেতরে থাকা সেই সত্তাটা বা পজেস্ট হাসিম মিয়া আমার দিকে তাকিয়ে বলল, ডাক্তার ডাকছিস? লাভ নাই, ওরে আমরা নিয়ে যাব। অনেক দিন পর তাজা রক্তের স্বাদ পেয়েছি, এত সহজে কি ছাইরা দিব? আমি ভয় পিছিয়ে গেলাম। আমার হাত থেকে পানির গ্লাসটা পড়ে গিয়ে বিকট শব্দে ভেঙে গেল। ঘরের অন্য কোনায় থাকা হাসিমের স্ত্রী আর ছোট মেয়েটা ভয়ে জড়সড় হয়ে বসেছিল। আমি সাহস সঞ্চয় করে বললাম, কে আপনি? হাসিম ভাইকে কেন কষ্ট দিচ্ছেন? উত্তরে হাসিম মিয়া ভাওনা শরীরে থাকা জিনিসটা হঠাৎ মাথাটা ডান দিকে কাত করলো। হাড় মটমট করার শব্দ হলো। তিনি হিস করে বলল, আমি কে? আমি এই বিলের মালিক। তোরা আমার সীমানায় পা দিছিস, আমার জিনিস চুরি করছিস, এখন দাম দিবি না? রক্ত দিয়ে দাম শোধ করতে হইব। তোরা যেমন টাকা দিয়ে দাম শোধ করস, আমার দাম রক্ত, রক্ত দিবি তোরা আমারে। কথাটা শেষ হতে ঘরের মোমবাতিটা তোপ করে নিভে গেল। লোডশেডিং এর পর যেমন অন্ধকার হয়, ঠিক তেমন খুটখুটে অন্ধকার নেমে এলো ঘরে। আর সেই অন্ধকারের মধ্যে আমি স্পষ্ট শুনতে পেলাম ঘরের টিনের চালের উপর ধপাধপ শব্দ হচ্ছে। মনে হচ্ছে অনেকগুলো ভারী কিছু চালের উপর ক্রমাগত লাফাচ্ছে। আমি পকেট থেকে মোবাইলটা বের করে টর্চ জ্বালালাম। আলো রেখাটা হাসিমের পায়ে পড়তে আমি শিউরে উঠলাম। আমি এখন আর বিছানায় শুয়ে নেই। আমি তার পাশ থেকে উঠে আমি দ্রুত তার দিকে তাকালাম। উনি অদ্ভুতভাবে হামাগুড়িতে ঘরের কোনায় চলে গেছেন, ঠিক কোনো চতুষ্পদ জন্তুর মতো। ওনার মুখ থেকে লালা ঝরছে, আর উনি মেঝের উপর নখ দিয়ে আঁচড় কাটছেন। হঠাৎ উনি মুখ তুলে তাকালেন। টর্চের আলোয় ওনার হলুদ চোখ দুটো জলজল করে উঠল। এরপর ক্ষিপ্র গতিতে জানালার দিকে ছুটে গেলেন এবং জানালার গ্রিল ধরে ঝাঁকাতে শুরু করলেন। ওনার শক্তি তখন অমানবিক। মনে হচ্ছিল লোহার গ্রিলটা দুমড়ে মুচড়ে ভেঙে ফেলবেন। আমি জিজ্ঞেস করলাম, হাসিম ভাই থামুন, কি করছেন কি আপনি? উনি আমার দিকে ফিরলেন না, শুধু জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, আসছে সর্দার আসছে, দরজা খোল, দরজাটা খোল। বাইরে তখন ঝড় শুরু হয়ে গেল বলে মনে হলো। বাতাসে শোষো শব্দ, আর তার সাথে সেই পচা লাশের গন্ধটা আবার ফিরে এলো। এবার গন্ধটা এত তীব্র ছিল যে নাকে রুমাল দিয়েও টেকা যাচ্ছিল না। মনে হচ্ছিল ঘরের মেঝের নিচ থেকে গন্ধটা বের হচ্ছে। আমি বুঝতে পারলাম এটা আমার কোনো সাধারণ ডক্টরের কম্য নয়। সিচুয়েশন পুরোপুরি আউট অফ কন্ট্রোল। আমি দৌড়ে বাইরে গিয়ে মকবুল চাচা আর গ্রামের অন্যান্য মুরব্বীদের ডাকার চেষ্টা করলাম, কিন্তু দরজা খুলতেই আমি থমকে দাঁড়ালাম। উঠোনের ঠিক যেখানে হাসিম মিয়া সেই মাছটা পুঁতেছিলেন, সেই জায়গাটা খোঁড়া, গর্তটা হা করানো। সেই গর্তের চারপাশে অসংখ্য ভেজা পায়ের ছাপ। ছাপগুলো মানুষের পায়ের মতো নয়, বরং লম্বাটে এবং আঙ্গুলগুলো অস্বাভাবিক রকমের বড়। পায়ের ছাপগুলোর গর্ত থেকে হাসিম মিয়ার ঘরের দিকে আসছে। আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। মকবুল চাচা ঠিকই বলেছিলেন, ওটা মাছ ছিল না, মাছটা ছিল একটা টোপ। আর যখন টোপ গেলার পর শিকারী এসেছে তার মাছ সংগ্রহ করতে, তখন আমরা আর কোথায় যাব? আমি ঘরে ফিরে এসে দরজাটা বন্ধ করলাম, কিন্তু দরজাটা কিছুতেই বন্ধ হচ্ছিল না। মনে হচ্ছিল ওপাশ থেকে কেউ একজন পাল্লাটা ধরে আছে। আমি আমার সমস্ত শক্তি দিয়ে ঠেলছিলাম, কিন্তু ওপাশ থেকে আসা শক্তিটা ছিল অনেক গুণ বেশি। ঠিক তখনই হাসিম মিয়ার ঘর থেকে ওনার স্ত্রী গগন বিদারী চিৎকার করে বললেন, কি জানি হইছে, আমি বুঝতেছি না। আমি দৌড়ে রুমের ভেতর গেলাম। হাসিমের স্ত্রী মাটিতে বসে আছেন। হাসিম মিয়া তার গলা টিপে ধরেছেন। ওনার স্ত্রী বাঁচার জন্য হাত পা ছুটছেন,
কিন্তু হাসিম মিয়ার হাত দুটো যেন লোহার মতো শক্ত হয়ে আছে। ওনার চোখ দুটোতে যেন আগুন বেরোচ্ছিল। আমি হাতের কাছে থাকা একটা কাঠের পিঁড়ি দিয়ে হাসিম মিয়ার হাতে সজোরে বাড়ি মারলাম। উনি ওনার স্ত্রীকে ছেড়ে দিয়ে আমার দিকে ঘুরলেন। ওনার সেই চাউনি দেখে আমার মনে হলো আমার মৃত্যু খুবই কাছে। উনি আমার দিকে এগিয়ে আসতে আসতে সেই দ্বৈত কণ্ঠে বললেন, বাধা দিস না, বাধা দিলে তোরেও সাথে নিয়ে যাব। আমরা আসবো, তোর জন্যই আসবো, তোর সাথে যেতেই হবে। আর পারবি না তুই, প্রস্তুতি নে, তোরে আর বাঁচতে দিব না। আমি দেয়ালের সাথে পিঠ থেকে দাঁড়িয়ে আছি, পালানোর কোনো পথ নেই। হাসিম মিয়া আমার দিকে হাত বাড়ালেন। ওনার হাতের নখগুলো কালো হয়ে বড় বড় হয়ে গিয়েছে। ঠিক যখন উনি আমার গলা টিপে ধরবেন, তখনই বাইরে থেকে আজানের শব্দ ভেসে এলো। এশার আজান। আজানের শব্দ কানে যেতেই হাসিম মিয়া থমকে গেলেন। ওনার শরীরটা আবার সে খিচুনি দিয়ে উঠল। উনি কানে হাত দিয়ে মেঝেতে গড়াগড়ি খেতে লাগলেন, যেন কোনো অদৃশ্য আগুন ওনাকে পুড়িয়ে দিচ্ছে। ওনার মুখ দিয়ে কালো রঙের একটি তরল বেরোতে শুরু করলো। বমির গন্ধে পুরো ঘর ভরে গেল। ভোরের আলো ফোটার পরও সেই আতঙ্ক আমাদের পিছে ছাড়ল না। হাসিম মিয়ার জ্ঞান তখনও ফেরেনি। উনি উঠোনের মাঝে এই ভেজা সেচেটে চাটাইয়ের উপর পড়ে রইলেন। ওনার শ্বাস প্রশ্বাস তখনও খুব ধীরে চলছিল, যেন কোনো মতে প্রাণটা ধুকপুক করছে। আমরা কয়েকজন ধরাধরি করে ওনাকে আবার ঘরে নিয়ে গেলাম, কিন্তু ঘরে ঢোকানোর সময় একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম। হাসিম মিয়ার শরীর থেকে অনবরত পানি ঝরছে। ওনার কাপড় চোপড় বা শরীর আমরা মুছিয়ে শুকিয়ে দেওয়ার পরেও কয়েক মিনিট পর দেখা যাচ্ছে ওনার ত্বক ভেদ করে বিন্দু বিন্দু পানি বের হয়ে আসছে, যেন ওনার শরীরটা মাটির কলস আর ভেতর থেকে পানি চুইয়ে পড়ছে। সকাল 10টার দিকে আবহাওয়া আরো খারাপ হলো। কুয়াশা এত ঘন হলো যে 5 হাত দূরের মানুষ চেনা যায় না। আমি ঘাটে গেলাম একটা ট্রলার বা নৌকা ভাড়া করে হাসিম মিয়াকে শহরে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ঘাটে গিয়ে দেখি সব মাঝিমালা চুপচাপ বসে আছে, কেউ নৌকা খুলবে না। কারণ জিজ্ঞেস করতে একজন বৃদ্ধ মাঝি ফিসফিস করে বললেন, ভাইজান, বিলে আজকাল নতুন তুফান নাই, কিন্তু পানি খুব অশান্ত। বিলের পানি আজকাল কালো হইয়া গেছে, এই সময় নৌকা ভাসিলে আর ফিরে আসা যাইব না। আমি হতাশ হয়ে ফিরে এলাম। বুঝলাম এই দ্বীপে আমরা আটকা পড়েছি, আমাদের পালানোর কোনো পথ নেই। মোবাইলের নেটওয়ার্কও কাজ করছিল না যে কাউকে কল দেব। একটা অদ্ভুত বিচ্ছিন্নতা আমাদেরকে গ্রাস করলো। মনে হলো আমরা পুরো পৃথিবীর বাইরে কোনো একটা আলাদা জগতে আটকে পড়েছি। দুপুরের পর হাসিম মিয়ার জ্ঞান ফিরল, কিন্তু এই জ্ঞান ফেরাটা কোনো সুসংবাদের ছিল না। উনি চোখ খুলে তাকাতে আমরা দেখলাম ওনার চোখের মনে দুটো আর স্থির নেই। ওগুলো ঘড়ির পেন্ডুলামের মতো এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে, আর উনি অনবরত বিড়বিড় করে কিছু একটা বলছেন। আমি কান পেতে শোনার চেষ্টা করলাম। উনি বলছেন, পানি, আরো পানি দে, আমি শুকাইয়া যাইতেছি, আমারে ভিজা, আমার গায়ে পানি দে, আমারে বিলে লইয়া চল। ওনার স্ত্রী ভয় ভয়ে এক গ্লাস পানি মুখের সামনে ধরলেন। হাসিম মিয়া বা ওনার ভেতরে থাকা সেই সত্তা এক চুমুকে পুরো পানি শেষ করে ফেলল। তারপর আরো পানি চাইল। 1 জগ, 2 জগ, উনি একের পর এক জগ পানি খালি করে ফেললেন, কিন্তু ওনার পেট একটুও ফুলল না। মনে হলো সেই পানি ওনার পেটে যেন যাচ্ছেই না, বরং অন্য কোথায় বেরিয়ে যাচ্ছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে, তখন সেই হুজুর আবার এলেন, সাথে আরো 2 জন মাদ্রাসার ছাত্র। হুজুর হাতে একটা বড় তসবিহ আর কিছু আরবি কিতাব আনলেন। উনি আমাকে ইশারা করে বাইরে ডাকলেন। ওনার চেহারা খুব গম্ভীর। হুজুর বললেন, বাবা, আমি ইস্তেখারা করছি, বিষয়টা সুবিধার না। হাসিমের যেটা ধরছে সেটা সাধারণ কোনো জিন না, এটা মারিচ শ্রেণীর কিছু জিন। এরা পানির দেশের জিনিস, খুব শক্তিশালী আর জেদি। আমি চেষ্টা করবো, কিন্তু জানের গ্যারান্টি আমি দিতে পারবো না। এই গ্যারান্টি আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। আমি আল্লাহর উসিলা হয়ে শুধুমাত্র চেষ্টা করুন, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি বললাম, হুজুর যা লাগে করুন, মানুষটাকে বাঁচান। হুজুর বললেন, এশার নামাজের পর আমরা আসবো, তো একটা কথা, ঘরের জানালা বন্ধ করে রাখতে হইব। আর যা কিছুই ঘটুক, কেউ ঘর থেকে বাইর হইতে পারবো না বা বাতি নিভাইতে পারবো না। রাত তখন 9টা, বাইরে খুটখুটে অন্ধকার। মাঝে মাঝে বিদ্যুতের চমকানিতে জানালার বাইরেটা কিছুটা দেখা যাচ্ছে। আমরা হাসিম মিয়ার ঘরের মাঝখানে গোল হয়ে বসলাম। হুজুর ওনার ছাত্রদের নিয়ে হাসিম মিয়ার পাশে বসলেন। হাসিম মিয়াকে শক্ত দড়ি দিয়ে খাটের সাথে বেঁধে রাখা হয়েছে, কারণ বিকেলে উনি আবার ভায়োলেন্ট হয়ে গিয়েছিলেন। হুজুর ধীরে ধীরে সূরা জিন তিলাওয়াত শুরু করলেন। প্রথম কয়েক মিনিট সব শান্তই ছিল,
শুধু হুজুরের দরাজ কণ্ঠ আর বাতাসের শো শো শব্দ। কিন্তু 10 মিনিট পার হতেই ঘরের পরিবেশ বদলাতে শুরু করলো। প্রথমে শুরু হলো সেই বটকা গন্ধ, সেই পচা মাছ আর লোহা পড়া গন্ধ। গন্ধটা এত তীব্র ছিল যে মনে হচ্ছিল আমার ফুসফুসটাই সেই গন্ধে পচে যাবে। তারপর শুরু হলো কাঁপুনি। হাসিম মিয়ার খাটটা থরথর করে কাঁপছে। উনি চোখ বন্ধ করে নিলেন, হঠাৎ আবার খুললেন। সেই হলুদ চোখ এখন আর সেটা ঘোলাটে নয়, একেবারে আগুনের মতো জ্বলছে। উনি হুজুরের দিকে তাকিয়ে এমন একটা বিকট চিৎকার দিলেন যে ঘরের টিনের চাল পর্যন্ত ঝনঝন করে কেঁপে উঠল। তারপর হাসিম মিয়ার মুখ দিয়ে সেই দ্বৈত কণ্ঠস্বর বেরিয়ে এলো। এবার তার ফিসফিসানি নয়, এবার সরাসরি হুমকি। তুই আবার আসছিস? তোর বাপের মতো তুইও কি মরতে চাস নাকি? তোর বাপরে আমরাই মেরে ফেলাইছি, এবার কি তুইও মরবি? ভালো চাস তো হেনতে পালা, এক্ষুনি পালা, আর যদি না পালাস তাহলে তোর বাপের কাছে তোরে আজকেই পৌঁছাইয়া দিমু। হুজুর থামলেন না, উনি আরো জোরে আহাত পড়তে শুরু করলেন। উনার কপালে ঘাম জমে গেছে। উনি পানির বোতল থেকে হাসিম মিয়ার গায়ে পানি ছিটিয়ে দিলেন। হাসিম মিয়ার গায়ে পড়তেই পানি ফুটন্ত তেলের মতো উনি ছটফট করতে লাগলেন। উনি যন্ত্রণায় মোচড়াতে লাগলেন। উনার চামড়া দিয়ে ধোঁয়া বের হতে লাগলো। উনি চিৎকার করে বললেন, জইলা যাইতাছে, সব জইলা যাইতাছে, আমি তোদের ছাড়বো না। এই গ্রাম রে আমি কবরস্থান বানায় ছেড়ে দিমু। এই গ্রামে সবাই আমি মাটির নিচে পুইতা ফেলামু। ঘরের একটা কোণ থেকে বিকট শব্দে আলমারির কাঁচ ভেঙে পড়ল। ঘরের ভেতরে রাখা স্টিলের গ্লাস, জগ সবকিছুই নিজে থেকে শূন্যে ভেসে উঠল এবং আমাদের দিকে উড়ে আসতে লাগলো। একটা কাঁচের টুল এসে আমার গায়ে লাগলো। আমার হাত কেটে রক্ত বের হলো। আমি ভয়ে এক কোণায় সরে গেলাম। হুজুর ধমক দিয়ে বললেন, ভয় পাইবেন না ভাই, ঈমান শক্ত রাখেন। হুজুর আবার উচ্চস্বরে আজান দিতে শুরু করলেন। আজানের শব্দ শুনে হাসিম মিয়ার শরীরটা ধনুকের মতো বেঁকে গেল। ওনার হাড়গোড় ভাঙার কটকট শব্দ আমরা সবাই শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল ওনার শরীরের প্রতিটি জয়েন্ট যেন কেউ হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে দিচ্ছে। হঠাৎ হাসিম মিয়া শান্ত হয়ে গেলেন। ওনার শরীরটা খাটের পর ধপ করে পড়ে গেল। উনি হুজুরের দিকে তাকিয়ে অদ্ভুত করুণ গলায় বললেন, সাহায্য করো, সাহায্য করো, আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আপনারা আমারে সাহায্য করেন, আমারে নিয়ে যাইতেছে, আমারে যাইতে দিয়েন না, আমি মরতে চাই না, আমারে বাঁচান, আমারে বাঁচান। এটা হাসিম মিয়ার নিজের গলা। উনি কাঁদলেন, কিন্তু পরক্ষণে ওনার মুখভঙ্গি আবার বদলে গেল। আবার সেই শয়তানি হাসি। এবার উনি আমার দিকে তাকালেন। ওনার দৃষ্টিতে এমন কিছু ছিল যা আমাকে বুঝিয়ে দিল আসলে খেলা তো এখন শুরু। উনি সেই ভারী কণ্ঠে বললেন, আমরা বলি চাই, আমরা বলি চাই, ও অনেক ক্ষমতাশীল। ঠিক তখনই আমি বিষয়টা বুঝতে পারলাম। হাসিম মিয়ার পায়ে যে 3টি ত্রিভুজাকার দাগ, ওটা কোনো কামড় ছিল না, ওটা ছিল একটা সিলমোহর, একটা চাবি। মকবুল চাচা বলেছিলেন রহমতের কথা। রহমত সেই কালো পাথর এনেছিল আর হাসিম মিয়া এনেছিল সেই মাছ। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ওই মাছটা কোনো সাধারণ প্রাণী ছিল না, ওটা ছিল একটা পাত্র বা কারাগার। 1000 বছর ধরে পানির নিচে কোন এক অভিশপ্ত আত্মাকে ওই মাছের শরীরে বন্দি করে রাখা হয়েছিল। হাসিম মিয়া যখন মাছটাকে ডাঙায় তুলেছেন তখনই সেই সিল ভেঙে গেছে, আর মাছটা মারা যাওয়ার সাথে সাথে সেই আত্মাটা মুক্ত হয়ে হাসিম মিয়ার শরীরে আশ্রয় নিয়েছে। কিন্তু সে শুধু আশ্রয় চায় না, সে চায় পুনর্জন্ম। আর সেটার জন্য তার দরকার একটা শরীর যেটাকে সে পুরোপুরি গ্রাস করতে পারবে। হুজুরও হয়তো বিষয়টা আঁচ করতে পেরেছিলেন। উনি চিৎকার করে বললেন, তোর নাম কি? বল, তুই কে? হাসিম মিয়ার শরীর থেকে তখন কালো রঙের আঠালো তরল বেরোচ্ছে। ওনার নাক, ওনার চোখ সব জায়গাতে সেই তরল গড়িয়ে পড়ছে। উনি হুজুরের দিকে তাকিয়ে একটা নাম বললেন যা আমি জীবনেও শুনিনি, কিন্তু সেই নামটা উচ্চারিত হওয়ার সাথে সাথে ঘরের হারিকেনটা দপ করে নিভে গেল। অন্ধকার মধ্যে হাসিমের কণ্ঠস্বর ভেসে এলো, আমি ইফরিত, জলের রাজা, এই শরীর এখন আমার। হঠাৎ আমি অনুভব করলাম আমার পায়ের নিচের মেঝেটা ভিজে যাচ্ছে। আমি টর্চ জ্বালালাম, দেখি ঘরের মেঝেতে পানি উঠছে। পরিষ্কার পানি নয়, কালো দুর্গন্ধযুক্ত পানি। কিছুক্ষণের মধ্যে পানি আমাদের গোড়ালি পর্যন্ত উঠে এলো। হুজুর বললেন, পালাও, সবাই পালাও, ওরে আর রাখা যাবে না, তোমরা সবাই যে যার মতো জান নিয়ে পালাও। কিন্তু আমরা পালাতে পারলাম না, দরজাটা কিছুতেই খুলছিল না। হাসিম মিয়ার বাঁধন তখন ছিঁড়ে গেছে। উনি খাট থেকে নেমে পানির উপর দাঁড়ালেন। ওনার উচ্চতা যেন বেড়ে গেছে। উনি আমার দিকে এগিয়ে আসতে লাগলেন।
আমি দেখলাম ওনার শরীরের চামড়াগুলো খসে পড়ছে, আর তার নিচ থেকে মানুষের মাংস দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে আঁশযুক্ত কালো কোনো কিছু। ওনার হাতগুলো লম্বা হয়ে গেছে, আঙ্গুলগুলোর মাঝখানে হাঁসের পায়ের মতো পর্দা। উনি আমার সামনে এসে দাঁড়ালেন, আমি দেয়ালের সাথে মিশে আছি। উনি আমার মুখের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, 13 বছর আগে তোর ভাই মারা গেছে, ওকে মেরেছে, তুইও মরবি। আমি অবাক হলাম, আমার তো কোনো ভাই নেই। কিন্তু পর মুহূর্তেই বুঝলাম ও আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এটা শয়তানের ধোঁকা। আমি মনে মনে দোয়া ইউনুস পড়তে লাগলাম। ঠিক সেই মুহূর্তেই হুজুর পেছন থেকে কাশেম মিয়ার মাথায় আরবি কিতাবটা দিয়ে আঘাত করলেন। হাশেম মিয়া ঘুরে দাঁড়ালেন, ওনার হাতটা হুজুরের গলার দিকে বাড়িয়ে দিলেন, কিন্তু হুজুর সরে গেলেন। হুজুর চিৎকার করে বললেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার। আর সাথে সাথে উনি ওনার পকেট থেকে একটা ছোট শিশি বের করে হাশেম মিয়ার মুখে ছুঁড়ে মারলেন। ওটা হয়তো জমজমের পানি বা কোনো পড়া পানি ছিল। পানিটা লাগার সাথে সাথে হাশেম মিয়ার শরীর থেকে ধোঁয়া বের হতে শুরু হলো। উনি এমনভাবে চিৎকার করতে লাগলেন যেন 1000টা সাইরেন একসাথে বাজছে। ওনার শরীরটা গলে যেতে শুরু করলো, মোমবাতি যেন গলে যাচ্ছে, ঠিক তেমনি ওনার হাত, ওনার পা, ওনার মুখ সব গলে যেতে শুরু করলো। ওনার শেষ কথা ছিল, আমি আবার আসবো, পানি যতদিন আছে আমি ততদিন আসি। ধীরে ধীরে হাশেম মিয়ার পুরো শরীরটাই কেমন যেন হয়ে যেতে শুরু করলো। খাটের উপর পড়ে রইল ওনার লুঙ্গি আর ওনার গলে যাওয়া দেহ। ঘরের পানি মুহূর্তেই শুকিয়ে গেল, দরজাটা ধরাম করে খুলে গেল, বাইরে ঠান্ডা বাতাস হুড়মুড় করে ঘরে ঢুকলো। আমরা সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। হাশেম মিয়া আর আমাদের মাঝে নেই। উনি হাওয়ায় মিলিয়ে যাননি, উনি পানিতে পরিণত হননি, উনি এমন কিছুতে পরিণত হয়েছিলেন যা ভাষায় প্রকাশ করার মতো না। হাশেম মিয়াকে আমরা সবাই নিখোঁজ বলেই চালিয়ে দিলাম। গ্রামের কেউই কোনো প্রতিবাদ করলো না, কিন্তু সবাই সত্যিটা জানে, কিন্তু মুখ খোলার সাহস পেল না। হাশেম মিয়ার স্ত্রী আর মেয়েকে কিছু টাকা দিয়েছিলাম, জানি তাদের উপর সেটা দিয়ে কোনো কাজ হবে না, কিন্তু তারপরও নিজের বিবেক থেকেই আমি তাদেরকে সাহায্য করি। এখনো আমি আর সেখানে থাকিনি। সেই দিনে আমি চাকরি ছেড়ে দিয়ে চলে আসি ঢাকায়, কিন্তু ঘটনাটা আমি আজও ভুলতে পারিনি। আজও যখন আমি গোসল করতে যাই বা এক গ্লাস পানি খাই, আমার মনে হয় ওই পানির থেকে দুটো হলুদ চোখ আমার দিকে তাকিয়ে আছে। ঘুমানোর সময় আমি পানির ফোঁটার শব্দ পাই, টুপ টুপ। মনে হয় ইফরিত আবার আসছে আমার কাছে, আমাকে নিয়ে যাবে। আমি আজও জানি না সে আমাকে আমার ভাইয়ের ব্যাপারে কি বলেছিল, সে সেটা কেমনই বলেছিল। হয়তো আমার জীবনে কখন আবার তার সাথে দেখা হতে পারে, যা আমি চাই না। সে ফিরে আসবে বলেছিল। আমি জানি না সে কবে আসবে বা কার কাছে আসবে, কিন্তু আমি জানি বিলে সেই কালো পানি এখনো অপেক্ষা করছে তার পরবর্তী শিকারের জন্য। এই বলে রাশেদ ভাই তার ঘটনা শেষ করলেন। রাশেদ ভাইয়ের ঘটনা শেষ হওয়ার পর উনি আর আমি কিছুক্ষণ চুপচাপ বসেছিলাম। ওনার হাত তখনও কাঁপছিল। আমি লক্ষ্য করলাম ওনার কপালে বিন্দু বিন্দু ঘাম। আমরা যখন ক্যাফে থেকে বের হলাম তখনই বাইরে ঝিরঝির বৃষ্টি শুরু হয়ে গেছে। রাশেদ ভাই বৃষ্টির দিকে তাকিয়ে কেমন যেন শিউরে উঠলেন। আমি ওনাকে ওনার বাসায় পৌঁছে দিলাম। এরপর আর আমার ওনার সাথে দেখা হয়নি। শুনেছি উনি নাকি মানসিক চিকিৎসার জন্য এখন দেশের বাইরে আছেন। মাঝে মাঝে তার সাথে টুকটাক কথাবার্তা হয়, তা আবার সরাসরি না। আসলে কিছু কিছু ঘটনা মানুষের মস্তিষ্কে খুব গভীর ক্ষত তৈরি করে। রাশেদ ভাইয়ের ঘটনাটাও ঠিক তেমনই ছিল। প্রিয় লিসেনার্স, এই ছিল আপনাদের জন্য আমার কালেক্ট করা আজকের ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে বা অন্তত কিছুটা হলেও ভাবিয়ে তুলেছে। রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ভূত.com-এর সকল শ্রোতাদেরকে আমি শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। ভয়ের রাজ্য অচিনপুরে এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুধু আমার সাথে না, আপনারা ছিলেন ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন, ভয়ের রাজ্য অচিনপুরের সাথে থাকুন। মনে রাখবেন, প্রত্যেক বৃহস্পতিবার আমরা ফিরে আসি